আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা, খোশামদেদ মাহে রমজান। তো আমরা এই রমজানে যারা নিয়মিত রোজা রাখি তারা একটা জিনিস সবসময় খেয়াল করেছি যে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের প্রস্রাব একদম খুবই ঘন হয়। অর্থাৎ আমরা ইফতারের আগ মুহূর্তে যদি কখনো মিকচুরেট করি তখন আমরা দেখবো যে আমাদের ইউরিনটা অনেক বেশি একটা একটা বলা যায় হাই কালারের একটা ইউরিন তৈরি হয়। আবার ইফতার খাওয়ার পরে অর্থাৎ ইফতারে যখন আমরা পানি পান করি তখন ইফতারে পানি পান করার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পরে যখন আমরা আবার প্রস্রাব করি তখন আমরা দেখতে পাই যে আবার প্রস্রাব একদম পুরা পানির মতোই সাদা হয়ে গেছে। তাহলে এইখানে ব্যাপারটা আসলে কি ঘটে আর এই ব্যাপারটা আসলে কেন দরকার? তো এইখানে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের যেই বডি, আমাদের বডিতে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে অসমোলারিটি বজায় রাখতে হয়, যেটা হচ্ছে বলা হয় যে 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। সো এই 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার, এই অসমোলটা বজায় রাখার জন্য আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান আছে, সেটা হচ্ছে আমাদের কিডনি। আমরা জানি যে আমাদের কিডনির একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে বডির অসমোলারিটি মেনটেন করা। সো সকালবেলায় যখন আমরা সেহরি খাই তখন আমরা সেহরির সাথে প্রচুর পরিমাণে পানি খাই, এবং তখন যেটা হয় যে আমাদের বডিতে যেহেতু সলিউটের পরিমাণ নির্দিষ্ট, আমরা জানি যে সলিউট বাই সলভেন্ট সেটাই হচ্ছে আমাদের অসমোলারিটি, বা আমরা যে কোনো ধরনের ঘনমাত্রাকে এইভাবে লিখতে পারি। তো যেহেতু আমাদের বডিতে সলিউটের পরিমাণ নির্দিষ্ট, তো যখন আমরা ইফতারের সময় কিংবা সেহরির সময় প্রচুর পরিমাণে পানি খাই তখন আমাদের বডিতে সলভেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। তো সলভেন্টের পরিমাণ যেহেতু বেশি, তার মানে আমরা সেই বেসিক ম্যাথমেটিকের ক্যালকুলেশন থেকেই বলতে পারি তখন আমাদের বডিতে অসমোলারিটি থাকে অনেক কম। আবার ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমাদের বডিতে সলভেন্টের পরিমাণ থাকে কম। কেন কম? আমরা জানি আমাদের বডিতে প্রতিনিয়ত বেশ কিছু পরিমাণে পানি লস হচ্ছে। এর মধ্যে কিছু পানির লস হয় যেটা হচ্ছে ইনসেন্সিবল ওয়াটার লস। সো ইনসেন্সিবল ওয়াটার লস জিনিসটা কি? ইনসেন্সিবল ওয়াটার লস হচ্ছে যেটা আমরা খেয়াল করতে পারি না। যেমন আমরা আমাদের রেসপিরেশনের সময় আমরা যখন শ্বাস নেই, কথা বলি, তখন প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়। আবার আমাদের স্কিন দিয়ে ঘামানো ব্যতীতই অনেক প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়, যেটাকে আমরা পার্সপিরেশন বলি। এছাড়া আমরা যে ঘামানোর সময় আমাদের প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়। পানি হচ্ছে আমাদের সলভেন্ট। সো ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের বডিতে সলভেন্টের একটা ঘাটতি দেখা যায়। তো সলভেন্টটা যেহেতু যখন কম হয় তখন ইফতারের আগ মুহূর্তে আমরা দেখি যে আমাদের বডিতে অসমোলারিটি বেড়ে যায়। তো অসমোলারিটি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, বাট পুরাপুরি বাড়তে পারে না, বা এই রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে কখনোই ক্রস করতে পারে না। এই না করার কারণ হচ্ছে তখন আমাদের কিডনি একটা দায়িত্ব পালন করে, যে গুরু দায়িত্বটা হচ্ছে কিডনি তখন আমাদের বডিতে থেকে যে সেন্সিবল ওয়াটার লসের একটা পোর্শন আছে সেটা হচ্ছে আমরা বলি ইউরিন, সেই ইউরিনটাকে অনেক বেশি ঘন করে দেয়। সো কিডনি তখন চেষ্টা করে ইউরিনে প্রচুর পরিমাণে সলিউট ইউরিনে প্রচুর পরিমাণে সলিউট অনেক বেশি বেশি সলিউট খুব অল্প পরিমাণ সলভেন্টের মধ্যে, অর্থাৎ খুব অল্প পরিমাণ পানির মধ্যে বের করে দেওয়ার। তো যেই কারণে তখন আমরা দেখি যে আমাদের ইউরিনের অসমোলারিটি কিন্তু তখন অনেক বেশি হাই হয়ে যায়। সো এই জন্য আমরা আমাদের কিডনিকে একটা ধন্যবাদ দিতেই পারি। সর্বোপরি মহান রব যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে অবশ্যই এই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা যায়, যিনি আমাদের বডিতে একটা ইনবিল্ট ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং সিস্টেম তৈরি করে রেখেছেন, যাতে হচ্ছে আমরা এই যে বডিতে একটা সুন্দর অসমোলারিটি বা সলিউট এবং সলভেন্টের ব্যালেন্স বজায় রাখে। সো এই কাজটা করার জন্য আমাদের কিডনিতে বেশ কিছু জিনিস দরকার হয়, অর্থাৎ একটা হাই কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস তৈরি হয়। কিডনির একটা বেশ গুরুত্বপূর্ণ 2টা জিনিস লাগে। প্রথমত হচ্ছে আমরা এই জিনিসটা বোঝার জন্য একদম শুরু থেকে ইউরিন তৈরির একটা বেসিক যে ফিজিওলজি আছে সেই ফিজিওলজিটা একটু আলোচনা করি। সো আমরা খেয়াল করি যে আমাদের বডিতে প্লাজমার অসমোলারিটি কত থাকে, প্রায় অ্যারাউন্ড 300। সো এইখান দিয়ে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল আসে। অ্যাফারেন্ট আর্টারিওল এসে অ্যাফারেন্ট আর্টারিওল এই যে আসলে একটা অ্যাফারেন্ট আর্টারিওল, এই অ্যাফারেন্ট আর্টারিওলটা এসে এখানে গ্লোমেরুলাস তৈরি করে। গ্লোমেরুলাস তৈরি করার পরে সেই ইফারেন্ট আর্টারিওল হিসাবে বেরিয়ে যায়। তো এইখানে আমাদের ব্লাডে অসমোলারিটি থাকে 300 মিলি অসমোল। সো এইখানে আমরা জানি যে গ্লোমেরুলাস আসলে কি পদ্ধতিতে ফিল্ট্রেশন তৈরি করে, সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। তো এইখানে আসলে অসমোলারিটির কোনো চেঞ্জই হয় না, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটের অসমোলারিটি ব্লাডের অসমোলারিটির সমান। তো সেই কারণে আমরা দেখি যে একটা 300 মিলি অসমোল ঘনমাত্রার একটা লিকুইড আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই যে সেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে প্রবেশ করে। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের পুরাটা জুড়েই
কিন্তু এই 300 মিলি অসমোলারিটি বজায় রাখে। কেন বজায় রাখে? আমরা জানি আমাদের এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা তৈরি হলো, সেই ফিল্ট্রেট থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং তার সাথে সাথে কো ট্রান্সপোর্ট হিসেবে ক্লোরাইড বেরিয়ে যায়। সো এইখানে একটা সল সলিউট বা দ্রব সলিউটের একটা ঘাটতি তৈরি হওয়ার কথা, কারণ আমাদের রেনাল টিউবিউল থেকে অনেক বেশি সলিউট বেরিয়ে চলে যাচ্ছে। সো এইখানে টিউবিউলের পানিতে সলিউটের ঘাটতি হওয়ার কথা, অর্থাৎ এখানে অসমোলারিটি কিন্তু বেড়ে যাওয়ার কথা এই টিউবিউলের, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের লুমেনের ভিতরে, কিন্তু বাড়ে না। কেন বাড়ে না? কারণ হচ্ছে আমাদের এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা ওয়াটারের প্রতিও হাইলি পারমিয়েবল, অর্থাৎ ধরা যাক 100টা সোডিয়াম ক্লোরাইড যদি বেরিয়ে যায়, তাহলে সমতুল্য পরিমাণে 100টা ওয়াটারও বেরিয়ে চলে যাবে। তখন কিন্তু আমাদের আলটিমেটলি সলিউট এবং সলভেন্টের একটা নির্দিষ্ট যেই প্রপোর্শনটা, সেই প্রপোর্শনটা বজায় থাকে এবং অসমোলারিটির কোনো চেঞ্জ হয় না। সেই কারণে আমরা দেখি যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের শেষ মাথায়ও একদম 300 মিলি অসমোলারিটি বজায় রাখে। এরপরের ঘটনাটা কি ঘটে? এরপরের ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস খুবই বেসিক প্রিন্সিপাল হিসেবে 2টা লাইন মাথায় রাখতে হবে, একদম বেসিক প্রিন্সিপাল। সেটা হচ্ছে এই যে রেনাল টিউবিউলগুলো আছে, এই রেনাল টিউবিউলগুলোর পারমিয়েবিলিটির কিছু পার্থক্য আছে। এই রেনাল টিউবিউলগুলোর পারমিয়েবিলিটির যথেষ্ট পার্থক্য আছে। এই যে এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এর মধ্যে আবার 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে থিক সেগমেন্ট, এই যে এই পোর্শনটা হচ্ছে একটা থিক সেগমেন্ট, এবং এই পোর্শনটা হচ্ছে থিন সেগমেন্ট। তো তারপরে হচ্ছে আমাদের এই যে এই যে এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, সেখান থেকে আমাদের আসে কর্টিক্যাল ডাক্ট, এরপর মেডুলারি, এরপরে হচ্ছে আলটিমেটলি আমাদের ডাক্ট অফ বেলিনি দিয়ে টোটাল এই ইউরিনটা রেনাল পেলভিসে প্রবেশ করবে। সো এই এখানকার প্রত্যেকটা সেগমেন্টের পারমিয়েবিলিটি এবং যেটাকে আমরা বলি আয়ন ট্রান্সপোর্টের ক্যাপাবিলিটি, সেটা কিন্তু ভিন্ন। অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের সাথে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মিলবে না, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের সাথে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট বা মেডুলারি কালেক্টিং ডাক্ট এর কখনোই মিলবে না। সো এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই হচ্ছে আমাদের মহাগ্রন্থ বিখ্যাত গাইটন অ্যান্ড হল, যে গাইটন অ্যান্ড হলের একটা সুন্দর একটা, এটা হচ্ছে আমাদের ফিজিওলজির বাইবেল খ্যাত গাইটন অ্যান্ড হল, সেই বিখ্যাত বই, খুবই ফেভারিট প্রিয় একটা বই, তার একটা টেবিল, এই টেবিলটা থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে 2টা শব্দর কথা বলা হয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটা বলা হয়েছে পারমিয়েবিলিটি জিনিসটা মূলত প্যাসিভ ট্রান্সপোর্ট। এখন আমরা এই যে এখানে একটা রেনাল টিউবিউলটাকে যদি আমরা একটা ব্যবচ্ছেদ করি, একটা ক্রস সেকশন করি, তাহলে আমরা দেখব যে ধরা যাক এই হচ্ছে একটা ক্রস সেকশন যদি করি, তাহলে আমরা দেখব এই হচ্ছে সেলগুলা, এই হচ্ছে রেনাল টিউবিউলের সেলগুলা, আর এইখানে হচ্ছে লুমেন। তো এই হচ্ছে সেল, এই হচ্ছে লুমেন। আবার যদি আমরা একটা ভার্টিক্যাল একটা লঙ্গিটিউডিনাল একটা সেকশন নেই, তাহলে আমরা দেখবো যে ব্যাপারটা কীরকম দাঁড়ায়। ধরা যাক এইটা হচ্ছে লুমেন, এইখানে হচ্ছে আমাদের সেই সেলগুলা, লুমেন না, এটা পুরাটাই টিউবিউল, তাইলে এই হচ্ছে লুমেনের সেলগুলা। এই সো এইখানে হচ্ছে আমাদের লুমেন, এই হচ্ছে টিউবিউলের সেলগুলা। সো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু বড় করে ছবি আঁকি, তাহলে যেটা দেখব যে তাহলে আমরা দেখব যে ধরা যাক এই পোর্শনটাকে আমরা একটু বড় করে আঁকি। তো এই পোর্শনটাকে যদি আমরা বড় করে আঁকতে যাই, তাহলে আমরা দেখব কীরকম ঘটনাটা ঘটবে। এইরকম, এখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, এটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের এখানে কিছু সেল আছে, এটা হচ্ছে টিউবুলার এপিথেলিয়াল সেল। এই প্রত্যেকটা এপিথেলিয়াল সেলের মাঝখানে একটা প্যারাসেলুলার স্পেস আছে। সো এই হচ্ছে লুমেন, এটাকে আমরা বলতে পারি একটু হচ্ছে লুমেন। আবার এইখানে গেলে আমরা ঠিক একই রকমভাবে আরও সেল পাবো উল্টা পাশে, আর উল্টা পাশেও এরকম বেসমেন্ট মেমব্রেন পাবো। সো আলোচনার সুবিধার্থে আমরা আপাতত লেখালেখির সুবিধার্থে এই জায়গাটাকে মুছে দিলাম, আমরা জাস্ট এক সাইডকে নিয়ে একটু কল্পনা করি। সো এখানে ঘটনাটা দুই রকম ঘটতে পারে। প্রথমত হচ্ছে এই যে লুমেন, এই লুমেনের মধ্যে এখানে কিছু সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, এখানে আমরা আরও রাখতে পারি, পটাশিয়াম আছে, আরও আছে ক্যালসিয়াম আছে, আরও কত কিছু আছে, বাইকার্বনেট আছে, কত কিছু। সো আল্লাহর নামে
এইখানে যেটা হয় যে এইখান থেকে সোডিয়ামটাকে বের করে নিয়ে যেতে হবে এই জায়গায়, কারণ কি এই জায়গায় আছে হচ্ছে আমাদের ক্যাপিলারি, এই জায়গাটাতে আছে হচ্ছে আমাদের ক্যাপিলারি। আলটিমেটলি যেটা হবে যে এই যে সোডিয়ামটা যে ফিল্ট্রেশনের সাথে বের হলো, এই সোডিয়ামটাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, এইখানে আছে কিছু ক্যাপিলারি, যেগুলোকে আমরা প্যারাটিউবুলার ক্যাপিলারি বলতেছি, পেরিটিউবুলার ক্যাপিলারি। সেই পেরিটিউবুলার ক্যাপিলারিতে আলটিমেটলি এই সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এগুলো ব্যাক যাবে এবং আলটিমেটলি আমাদের টোটাল ইলেকট্রোলাইটের লসটা কম হবে। সো এইখান থেকে সোডিয়ামটা এইখানে যাইতে পারে দুইটা ওয়েতে। প্রথমত হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা করতে গেলে আমরা জানি যে কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে আমাদের একটা ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, যেমন এইখানে একটা সোডিয়াম ট্রান্সপোর্টার লাগবে, বা এইখানে আমরা যেটা সচরাচর জানি যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এখানে একটা সোডিয়াম যাবে একটা গ্লুকোজও যাবে। তা আবার এই জিনিসগুলোকে যে শক্তি দেওয়া লাগবে, আমরা জানি যে এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটাকে শক্তি দেওয়ার জন্য আমাদেরকে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লাগবে, যেটা হচ্ছে এইখানকার একটা সোডিয়াম পটাশিয়াম, এইখানকার একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, বা যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো আবার এই সোডিয়ামটা কিছু ক্ষেত্রে সোডিয়াম এখান দিয়েও চলে যেতে পারে প্যারাসেলুলার স্পেসে, বিশেষ করে নেগেটিভ আয়নগুলো এই ক্লোরাইড, সে এইখানে প্যারাসেলুলার স্পেস দিয়ে এখানে চলে যেতে পারে। ঠিক একই রকম পটাশিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট এরাও এরাও দুইটা ওয়েতেই যাইতে পারে। প্রথমত হচ্ছে যদি তাদের একটা ট্রান্সপোর্টার লাগে যেখানে শক্তি লাগবে, আমাদের বডির যে এইখানকার যে সেলগুলো আছে এই সেলগুলোর মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, সেই এটিপিকে ব্যবহার করে এই যে এখানকার সেলগুলো মাইটোকন্ড্রিয়া আছে সেখানে এটিপি তৈরি হয়, সেই এটিপিকে ব্যবহার করে যদি একটা আয়নকে ভিতরে ঢুকায় তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আবার যদি দুই পাশে আয়নের পার্থক্য হয়, কেমিক্যাল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হয়, তখন যেটা কেমিক্যাল অ্যাট্রাকশন বা ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশনের কারণে যেইভাবে প্যারাসেলুলার স্পেস দিয়ে যদি কোনো আয়ন চলে যায়, তাহলে সেটা হচ্ছে তার জন্য আমরা বলবো হচ্ছে এখানে পারমিয়াবিলিটি। বা আমরা এখানে ওয়াটারের কথাও বলতে পারি, ওয়াটারও যদি এইখানে চলে যায় তাহলে সেক্ষেত্রে প্যারাসেলুলার স্পেস দিয়ে চলে গেলে, বা অনেক সময় দেখা যায় ওয়াটারের জন্য এখানে বেশ কিছু অ্যাকুয়াপোরিন থাকে, এই অ্যাকুয়াপোরিনগুলো এইখানে সোডিয়াম পটাশিয়ামের চাইতে একটু ভিন্ন, কারণ এদের জন্য আসলে কোনো এনার্জি লাগে না, অর্থাৎ এটা হচ্ছে পুরোটাই একটা প্যাসিভ প্রসেস। সো ধরা যাক এইখানে অনেক বেশি পরিমাণে সোডিয়াম জমে গেছে, এখানে অনেক বেশি পরিমাণে সোডিয়াম জমে গেছে, এখানে একটা সোডিয়ামের ঘাটতি আছে। সো এইখানে কিন্তু ওভারঅল একটা নিট পজিটিভ চার্জের ঘাটতি তৈরি হলো, বাট এইখানে একটা নিট পজিটিভ চার্জের বাড়তি বা আধিক্য তৈরি হলো। তাহলে এই জিনিসটাকে আমার একটা ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স তৈরি হলো। তো এই ইলেকট্রিক্যাল ইমব্যালেন্সটাকে নিউট্রাল করার জন্য আমার নেগেটিভ চার্জের ক্লোরাইডটা খুব সুন্দর মতো এই প্যারাসেলুলার স্পেস দিয়ে চলে আসবে, এবং আলটিমেটলি এখানে একটা ক্লোরাইড আসলে তারা সহাবস্থান করবে এবং একটা নিউট্রাল কন্ডিশন তৈরি হবে। সো এইখানেই হচ্ছে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই যে প্রত্যেকটা নেফ্রনের প্রত্যেকটা অংশ জুড়ে এই যে ট্রান্সপোর্টারগুলো আছে, এই যে ট্রান্সপোর্টারগুলো বা এই প্যারাসেলুলার স্পেস দিয়ে কে যেতে পারবে কে যেতে পারবে না, কে কতটুকু পারমিয়েবল। কোন ক্ষেত্রে দেখা যায় যে এইখানে একটা সেলের সাথে আরেকটা সেল একদম সুন্দর করে টাইট জাংশন দিয়ে লাগানো থাকে, এত কঠিন একটা টাইট জাংশন যে এর ভেতর দিয়ে ওয়াটারও যেতে পারবে না, সোডিয়াম ক্লোরাইড এগুলো তো ভালো দূরের কথা। সো আমরা এখন দেখব যে আমাদের এই যে আয়নগুলো ট্রান্সপোর্টার বা আয়ন ট্রান্সপোর্টার বা প্যারাসেলুলার স্পেসে একটা সেলের সাথে আরেকটা সেল কীভাবে অ্যাডহারেন্ট আছে তার উপর ভিত্তি করে এই রেনাল নেফ্রনের প্রত্যেকটা সেগমেন্টে আমরা দেখব যে পারমিয়াবিলিটির একটা গ্রস ডিস্টারবেন্স বা একটা গ্রস মতানৈক্য তৈরি হয়, এক এক জায়গায় এক এক রকম পারমিয়াবিলিটি তৈরি হয়। সো এই কেমন পারমিয়াবিলিটি তৈরি হয় এটা দেখার জন্য আমাদের এই যে মহাগ্রন্থ বিখ্যাত গাইটন, সো এই গাইটন শরীফে আমরা দেখতে পাইতেছি যে প্রক্সিমাল টিউবিউলে সোডিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভ ট্রান্সপোর্টও হয়, ওয়াটারের জন্য হাইলি পারমিয়েবল, পাশাপাশি সোডিয়াম ক্লোরাইড এবং ইউরিয়া তাদের জন্য পারমিয়েবল। মানে একটু আগে আমরা বলছিলাম এই যে শুরুতেই আমরা একটা কথা বলছিলাম যে এইখানে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড চলে যায়। তো যেহেতু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড বাইরে চলে আসে, পাশাপাশি প্রচুর পরিমাণে ওয়াটারও কিন্তু বাইরে চলে আসে। আলটিমেটলি দুইটা সলিউট এবং সলভেন্ট দুইটাই যেহেতু বাইরে চলে আসছে, সে কারণে কিন্তু এইখানে কোনো রকমের কোনো অসমোলারিটির ইমব্যালেন্স তৈরি হচ্ছে না। সো আলটিমেটলি এই যে এইখানেই আমরা দেখতে পাইতেছি এই একই কথাই বলা হয়েছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সোডিয়াম ক্লোরাইড অ্যাক্টিভলিও ট্রান্সপোর্ট হয়, প্যাসিভলিও পারমিয়েবল এবং ইউরিয়ার জন্য পারমিয়েবল। পাশাপাশি এবার আমরা খেয়াল করি আমাদের একটা জিনিস বোঝা খুবই দরকারি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের একটা নিয়ত যেটা সেটা হচ্ছে যে কিডনি কীভাবে এত হাই
হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে। সো এই হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার জন্য যেই দুইটা জিনিস লাগবে, দুইটা মেইন শর্ত আছে এই হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার জন্য। প্রথমত হচ্ছে এই যে রেনাল মেডুলা, এই রেনাল মেডুলাতে অসমোলারিটিতে হতে হবে অনেক হাই, অলমোস্ট 1200 মিলি অসমোলের কাছাকাছি। অর্থাৎ আমরা দেখলাম যে কর্টেক্সে অসমোলারিটি, পুরো কর্টেক্স জুড়ে অসমোলারিটি থাকে মাত্র 300 মিলি অসমোল, কিন্তু এই মেডুলাতে আমরা দেখি মেডুলাতে যত ডিপের দিকে যেতে থাকবো, মেডুলাতে যত নিচের দিকে, অর্থাৎ রেনাল, যদি আমরা একটা কিডনির একটা সুন্দর সেকশন আঁকি, এই হচ্ছে একটা কিডনির একটা সুন্দর সেকশন আঁকি, তাইলে আমরা দেখব যে একটা রেনাল পিরামিড কেমন হয়, এই রকম। আর এইখান থেকে ক্যালিক্স, রেনাল ক্যালিক্স, তারপর পেলভিস শুরু হয় এবং আলটিমেটলি ইউরেটার হয়ে চলে যায়। সো এই হচ্ছে আমাদের কর্টেক্স, এই অংশটুকু হচ্ছে কর্টেক্স, এই অংশটুকু হচ্ছে মেডুলা। মেডুলাতে যত নিচের দিকে, অর্থাৎ যতটা আমরা রেনাল পেলভিসের দিকে যেতে থাকবো, তত দেখব যে আমাদের এখানে এই অঞ্চলে তত বেশি হাইলি কনসেন্ট্রেটেড এরিয়া তৈরি হবে। আমরা কি বললাম যে মেডুলাতে আমাদের অনেক হাই কনসেন্ট্রেশন তৈরি হয়, এবং আমরা দেখব যে কর্টেক্স থেকে যত আমরা মেডুলার যত ডিপে বা যত রেনাল ক্যালিক্স বা রেনাল পেলভিসের যত কাছে যেতে থাকবো, তত দেখবো যে অনেক বেশি হাই কনসেন্ট্রেশন তৈরি হয়েছে। এখানে আমরা খেয়াল করি শুরুতে কর্টেক্সের কাছে 300 মিলি অসমোল, তারপরে 500 মিলি অসমোল, তারপরে আছে 900 মিলি অসমোল, তারপরে আছে হচ্ছে একদম দেখি যে টিপ, হেনলি লুপের একদম টিপে গিয়ে আমরা যেখানে দেখলাম যে যেখানে আমাদের যেটা বলি যে রেনাল পিরামিডের যেই অ্যাপেক্সগুলো তৈরি হয়, অ্যানাটমি ভাষায় যে রেনাল পিরামিডের যে অ্যাপেক্স পোর্শনে যেখানে আমাদের লুপ অফ হেনলির টিপগুলো থাকে, সেখানে আমরা দেখি যে প্রায় 1200 মিলি অসমোলারিটি তৈরি হয়েছে। সো এইটা হচ্ছে একটা শর্ত। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই যে এই অংশটা জুড়ে পুরো অংশটা জুড়ে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এই তাহলে একটা হাই কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে হলে প্রচুর পরিমাণে এডিএইচ হরমোন প্রয়োজন, কেন প্রয়োজন একটু পরেই আসতেছি। তাহলে প্রথম শর্ত যেটা আমরা বললাম যে রেনাল মেডুলাতে অনেক হাই অসমোলারিটি তৈরি করতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এডিএইচ এর একটা হাই কনসেন্ট্রেশন থাকতে হবে। তো এই দুইটা শর্ত থাকলেই কেবল আমরা কিডনি থেকে একটা কি বলা যায় একটা হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন পাবো। সো প্রথম শর্ত আমরা কি বললাম, রেনাল মেডুলাতে আমাদের প্রচুর পরিমাণে হাই কনসেন্ট্রেশন তৈরি করতে হবে। সো এই হাই কনসেন্ট্রেশন তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে হাই কনসেন্ট্রেশন তৈরি করা, এবং দ্বিতীয়ত হচ্ছে এই হাই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে হবে। তৈরি করলেই হবে না, এবং এটাকে মেনটেন করে রাখতে হবে। এই হাই কনসেন্ট্রেশন তৈরি করা বা জেনারেট করার জন্য লাগবে হচ্ছে একটা স্পেশাল সিস্টেম, যেটাকে আমরা বলি হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এই হাই কনসেন্ট্রেশন রেনাল মেডুলাতে হাই কনসেন্ট্রেশন তৈরি করার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আর হাই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করার জন্য, অর্থাৎ ধরলাম কিডনি এই 1200 মিলি অসমোল তৈরি করে ফেলেছে কনসেন্ট্রেশন, এবং এখন এই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে হবে। এই মেনটেন করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই হাই কনসেন্ট্রেশন তৈরি করার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং। বলা হয়ে থাকে যে রেনাল যে কনসেন্ট্রেশন, এই মেডুলার কনসেন্ট্রেশনের মধ্যে প্রায় 40%-এর অবদান হচ্ছে এই ইউরিয়া। আর অর্থাৎ হচ্ছে ইউরিয়াটা বারবার রিসাইকেল হয়ে এই রেনাল মেডুলাতে ইউরিয়াটা বারবার ঘোরাফেরা করে। তো ইউরিয়া যেহেতু একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, এই যে ইউরিয়ার কি কাজ করার কথা ছিল, ইউরিয়াটা এখানে বারবার রিসাইকেল হতে থাকে। প্রথমে একবার বের হয় আবার ঢুকে আবার বের হয়, আবার এখান দিয়ে বের হয়, প্রথমে একবার ঢুকে আবার বের হয়। তো আলটিমেটলি ইউরিয়াটা এই জায়গার মধ্যে বারবার রিসাইকেল হতে থাকে। এই ইউরিয়াটা প্রায় 40%-এর মতো অবদান রাখে, এবং কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এইটা প্রায় 60%-এর মতো অবদান রাখে রেনাল মেডুলার হাই অসমোলারিটি তৈরি করার জন্য। সো ইউরিয়া রিসাইক্লিং নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বেশি ফোকাস করব সেটা হচ্ছে এই কাউন্টার কারেন্ট মেকানিজম। যে কাউন্টার কারেন্ট মেকানিজমের মধ্যে আছে দুইটা পার্ট, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, যেটা হচ্ছে এই যে 1200 মিলি অসমোলারিটি রেনাল মেডুলাতে তৈরি করবে। আমি আবারও বলতেছি, প্রশ্নটা হচ্ছে তৈরি করা বা ক্রিয়েট করা বা জেনারেট করা। আর আরেকটা পার্ট হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, যার কাজ হচ্ছে এই অসমোলারিটিটাকে মেনটেন করা। অর্থাৎ এই হচ্ছে তৈরি করে দিয়েছে, প্রথমে ছিল 300 মিলি অসমোল থেকে সে বানাইছে হচ্ছে 1200 মিলি অসমোল। এটা কে বানাইছে? এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার।
এখন এই যে 1200 মিলি অসমল তৈরি হয়েছে, এই 1200 মিলি অসমল যাতে আজীবনই বা যতক্ষণ পর্যন্ত কিডনিতে এডিএইচ এর প্রভাব বিদ্যমান আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থেকে পানি না খাচ্ছি ইফতারের সময়, ততক্ষণ পর্যন্ত তো অনেক হাই পরিমাণে এডিএইচ থাকবে। তো ততক্ষণ পর্যন্ত যাতে এই 1200 মিলি অসমলটা বজায় থাকে কিডনিতে, সেটার জন্য যেই সিস্টেমটা দরকার সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। সো এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এবং কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার মেকানিজম আজকে আমরা এইটার প্রতি বেশি ফোকাস আলোচনা করব। তো এইটার জন্য আমাদেরকে এই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ শর্ত কি, এই জিনিসটাকে একটু ভালো করে মুখস্থ করে ফেলি, এই জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখি থিন ডিসেন্ডিং লিম্বে দেখি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমি এখানে আরও একটা নতুন করে ছবি অ্যাড করি, তাহলে ব্যাপারটা বোঝার জন্য এবং পড়ার জন্য সুবিধাজনক হবে। তো এটা হচ্ছে একটা ছবি আপলোড করা যেতে পারে, এখানের এই ছবিটাই আপলোড করে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু খেয়াল করি, থিন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই থিন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ সোডিয়াম নাই। খেয়াল করি, একটু খেয়াল করি, এই জিনিসগুলো হচ্ছে এই কিডনিতে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছে যে যাতে করে থিন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এখানে সোডিয়াম পটাশিয়ামের কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না। এবং এইখানে আমরা খেয়াল করি যে হাইলি পারমিয়েবল, এইখানে আমরা খেয়াল করি এই থিন লিম্বটা ওয়াটারের জন্য হাইলি পারমিয়েবল এবং সাথে সাথে সোডিয়াম এবং ইউরিয়ার জন্য কিছুটা পারমিয়েবল, অর্থাৎ কিছুটা প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একেবারেই হয় না। অর্থাৎ এইখানে আমরা খেয়াল করি এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা হচ্ছে এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এই ছবিটাতে একটু একটু এক্সাজারেট করে ফেলছে, এখানে সোডিয়াম ক্লোরাইড, এইখানে সোডিয়াম ক্লোরাইড যা আছে সবগুলোই হচ্ছে মূলত প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ। এখানে অ্যাক্টিভ কোনো ট্রান্সপোর্ট হবে না, এখানে অ্যাক্টিভ কোনো ট্রান্সপোর্ট হবে না। তো এই ছবির চাইতে আরেকটা ছবি আছে আরও ভালো, আমি এই ছবিটাই দিই, এই এই ছবিটাতে, এই ছবিটা হচ্ছে একদম অ্যাকুরেট। আগের ছবিটাতে একটু ওরা এক্সাজারেট করে ফেলছে, এখানে সোডিয়াম ক্লোরাইড বলতে যা বোঝানো হয়েছে যে সেটা হচ্ছে সামান্য প্যাসিভ কিছু ডিফিউশন, যেটা আসলে কোনো ফ্যাক্টের মধ্যেই পড়ে না, যেটা আসলে আমরা নগণ্য ধরে বলতে পারি। আচ্ছা, তো এইখানে আমরা খেয়াল করি যে তারা বলছে কি, তারা বলছে হচ্ছে এই থিন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় না, অর্থাৎ এই জায়গা দিয়ে কোনো সোডিয়াম ক্লোরাইড বাইরে আসতে পারবে না, এই জায়গা দিয়ে কোনো সোডিয়াম ক্লোরাইড বাইরে আসতে পারবে না। তারপরে কি বলছে, এখানে ওয়াটারের জন্য হাইলি পারমিয়েবল, অর্থাৎ এইখানে অনেক দেখি এই যে পুরাটা জুড়ে ওয়াটার কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওয়াটার কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। কেন নিয়ম? কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই যে এইখানের লুমেনের যেই এপিথেলিয়াল সেলগুলো আছে সেই এপিথেলিয়াল সেলগুলোতে কোনো সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার দেয় নাই, কোনো সোডিয়াম, এই যে এইখানে কোনো সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার দেয় নাই, তো সেই কারণে অ্যাক্টিভলি কোনো ট্রান্সপোর্ট সোডিয়াম কখনোই এখানে বাইরে ফেরত আসবে না, লুমেন থেকে বাইরে আসবে না। কিন্তু এইখানের যে প্যারাসেলুলার স্পেস, সেই প্যারাসেলুলার স্পেস দিয়ে প্রচুর পরিমাণে ওয়াটার বাইরে চলে আসবে, প্রচুর পরিমাণে ওয়াটার বাইরে চলে আসবে, এই যে এইখানে আমরা এই জিনিসটাই দেখতে পাইতেছি। তারপরে এইবার আসি থিন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে সোডিয়াম পটাশিয়ামেরও ট্রান্সপোর্ট হয় না, ওয়াটারেরও কোনো ট্রান্সপোর্ট হয় না। সো এইটা হচ্ছে সেই থিন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তারপরে হচ্ছে এখানে জাস্ট সোডিয়াম ক্লোরাইডের কিছু প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, এই যে কিছু অল্প কিছু প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, এই যে অল্প কিছু প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, এটাকেই মূলত দেখানো হয়েছে। এই যে দেখি, এই যে নীল কালারে বলা হয়েছে প্যাসিভ ট্রান্সপোর্ট, তাহলে এই যে দেখলাম আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট, সামান্য কিছু সোডিয়াম ক্লোরাইডের প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, যেটাকে তারা এই নীল কালার এর কালি দিয়ে দেখাইছে। এখানে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই যে লাল কালারের কোনো চিহ্ন এই জায়গাতে নাই। সো তার মানে এই এই অংশ জুড়ে কোনো সোডিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না। এরপর আসি হচ্ছে এই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এইখানে দেখি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হইতেছে এবং কোনো প্যাসিভ ট্রান্সপোর্ট হইতেছে না, কোনো সোডিয়াম ক্লোরাইডেরও কোনো ওয়াটারেরও ট্রান্সপোর্ট হচ্ছে না এবং কোনো ইউরিয়ারও ট্রান্সপোর্ট হচ্ছে না। সো তার মানে যেটা দাঁড়ালো, এই থিক পোর্শনে, এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির থিক পোর্শনে কেবলমাত্র সোডিয়াম ক্লোরাইড
বাইরে আসতে পারবে, লুমেন থেকে সোডিয়াম ক্লোরাইড বাইরে ইন্টারস্টিশিয়ামে আসতে পারবে। কেন আসতে পারবে? অর্থাৎ এইখানে যে এপিথেলিয়াল সেলগুলো আছে, এই এপিথেলিয়াল সেলগুলোর গায়ে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার আছে, প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম এবং অন্যান্য আয়নের জন্য প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে, যারা হচ্ছে এই সেলগুলার, এইখানকার যে সেলগুলো আছে সেলগুলার মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন শক্তিকে কাজে লাগাইয়া অ্যাক্টিভ পদ্ধতিতে লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামের ভিতরে সোডিয়াম ক্লোরাইডকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। সেইখানে কিন্তু এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকেই দেখানো হয়েছে। তো বাট বাট এখানে যেটা দেখলাম আমরা, এই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লিউকোফিনলিতে কোনো ওয়াটারও যাবে না, কোনো সোডিয়াম ক্লোরাইড বা ইউরিয়া কোনোটারই কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্ট প্যারাসেলুলার রুটে কোনো ট্রান্সপোর্ট হবে না। কেন প্যারাসেলুলার রুটে ট্রান্সপোর্ট হবে না? কারণ এইখানে একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এদের প্রত্যেকটা সেল একটা আরেকটার সাথে খুব শক্তভাবে টাইট জাংশন দিয়ে আটকানো, একটা আরেকটার সাথে খুব শক্তভাবে টাইট জাংশন দিয়ে আটকানো, যে কারণে এখান দিয়ে কখনোই ওয়াটার বেরিয়ে আসতে পারবে না। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক। এরপরে আসি হচ্ছে এডিএইচ এর খেলাটাতে। এডিএইচ এর খেলাটাতে আমরা খেয়াল করি ডিস্টাল টিউবিউল, কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল, তারপরে মেডুলারি কালেক্টিং টিউবিউল, এগুলা সোডিয়াম ক্লোরাইড বা এগুলো হচ্ছে ওয়াটারের জন্য কখন পারমিয়েবল, এগুলা ওয়াটারের জন্য পারমিয়েবল তখনই যখন হাই এডিএইচ এর কনসেন্ট্রেশন আছে। সো এইখান থেকে শুরু করে এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপরে যদি আমরা এইখানে যাই যে কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, তারপরে এখানে আমরা মেডুলারি কালেক্টিং ডাক্ট, এই অংশগুলা, এই অংশটা পুরাটাতে ওয়াটার কখন ট্রান্সপোর্ট হবে, অর্থাৎ লুমেন থেকে কখন ইন্টারস্টিশিয়ামে ওয়াটার বেরিয়ে আসবে? কেবলমাত্র যখন হাই লেভেলের এডিএইচ থাকবে, কেবলমাত্র যখন হাই লেভেলের এডিএইচ থাকবে, প্রচুর এডিএইচের কনসেন্ট্রেশন হবে। যদি এডিএইচের কোনো কনসেন্ট্রেশন না থাকে তাইলে এই অংশ জুড়ে ওয়াটার কখনোই বাইরে বেরিয়ে আসবে না। সো এই পর্যন্ত এই জিনিসগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম এবং কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি হচ্ছে আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আচ্ছা, এইখানে হচ্ছে একটা সুন্দর ছবি, এই ছবিটা দিয়ে একই সাথে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ এবং কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার দুইটাকেই বোঝানো হচ্ছে। একটু পরে আমরা দেখব যে এই ছবিটাকেই আবার রিক্যাপ করব, আগে আলাদা আলাদা করে দুইটা প্রসেস একটু ভালো করে পড়ে নিই। প্রথম কথা হচ্ছে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। সো এই মাল্টিপ্লায়ারটা কি করে? মাল্টিপ্লায়ারের কাজ হচ্ছে অসমোলারিটিকে বাড়ানো। রেনাল যে ইন্টারস্টিশিয়াম আছে সেই ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটিকে বাড়ায় 300 থেকে 1200 পর্যন্ত নিয়ে আসার ক্ষমতা আছে। সো ধরা যাক সকালবেলা যখন আমি সেহরি খাইলাম তখন হচ্ছে আমি প্রচুর পরিমাণে পানি খাইছি। সো সেই কারণে আমি ধরলাম যে আমার এই কিডনি কি তৈরি করলো, কিডনি হচ্ছে 300 মিলি অসমোলের মতো অসমোলারিটির একটা ইউরিন তৈরি করলো। সো এখন এই পুরাটা লুমেন জুড়ে আছে কি 300 মিলি অসমোলারিটি, এই পুরাটা লুমেন জুড়ে এবং পুরা ইন্টারস্টিশিয়াম জুড়ে আমার অসমোলারিটি কত? 300 মিলি অসমোলারিটি। এরপরে কি দাঁড়াইলো? দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ক্ষণ গড়াচ্ছে, আমি পানি খাচ্ছি না। এইদিকে আমার বডি থেকে কি হইলো, আমার স্কিন দিয়ে পার্সপিরেশন হয়ে অনেক পানি লস হইলো, আমার রেসপিরেশনের সময় অনেক পানি লস হইলো, আমি কিছুটা ঘামালাম, সো সেখানে আমার কিছু পানি লস হলো। সো এই কারণে যেই পানিগুলা লস হচ্ছে সেই পানিগুলা যাতে লস হচ্ছে, এই কারণে আমার একটু আগে একদম ক্লাসের শুরুতেই দেখালাম যদি সলভেন্ট যদি কমে যায় তাহলে কি হবে? সলভেন্ট কমে গেলে অসমোলারিটি বাড়ার চান্স তৈরি হয়। সো অসমোলারিটি যাতে না বাড়ে সেই কারণে কি করতে হবে? কম সলভেন্টের মধ্যে অনেক বেশি সলিউড পাস করাতে হবে। কম সলভেন্টের মধ্যে ইউরিনে অল্প কিছু পানি থাকবে, অনেক অনেক বেশি পরিমাণে সলিউড থাকবে। সো এই কারণে যেটা করতে হবে, ইউরিনটাকে হাই কনসেন্ট্রেশন তৈরি করতে হবে। সো হাই কনসেন্ট্রেশনের শর্ত আমরা বলছিলাম যে রেনাল ইন্টারস্টিশিয়ামে একটা হাই অসমোলারিটি তৈরি করতে হবে, এই যে 1200 মিলি অসমোলারিটি এই ইন্টারস্টিশিয়ামে তৈরি করতে হবে। পাশাপাশি এডিএইচ রাখতে হবে, যে এডিএইচটা কী করবে? পানিটাকে টেনে আবার ইন্টারস্টিশিয়ামে ফেরত নিয়ে আসবে লুমেন থেকে, যাতে করে লুমেনের মধ্যে পানি কমে যাবে এবং ইউরিনে পানি কমে যাবে।
সো এখন আমরা দেখব যে কি করে এই 300 মিলি অসমোলারিটি থেকে 1200 মিলি অসমোলারিটি পর্যন্ত ডেভেলপ করে। সো এই জিনিসটাকে আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি। আচ্ছা, গাইটনের যে ছবিটাতে, এই যে এইখানে ছবিটাতে 60টা স্টেপের ছবি একসাথে আসছে। পরীক্ষায় রিটেনে ভালো পাওয়ার জন্য একটা টিপস বলি, সেই টিপসটা হচ্ছে আপনি এই যে প্রত্যেকটা স্টেপ লিখবেন, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা করে ছবি আঁকবেন। এই একটা স্টেপ লিখবেন, এই স্টেপের বর্ণনাটা নিচে দিবেন। স্টেপ 2 এর একটা ছবি আঁকবেন, তার বর্ণনাটা নিচে দিবেন। স্টেপ 3 এর একটা ছবি আঁকবেন, তার বর্ণনাটা এর নিচে দিবেন। স্টেপ 4 এর একটা ছবি আঁকবেন, তার বর্ণনা এর নিচে দিবেন। 5 এর বর্ণনা এর নিচে দিবেন, 6 এর বর্ণনা এর নিচে দিবেন। তাইলে আপনার খাতার মধ্যে মোট 60টা ছবি তৈরি হবে, এবং 60টা মানে হচ্ছে ধরা যাক এই জায়গায় একটা ছবি, এই জায়গায় বর্ণনা, এই জায়গায় একটা ছবি, এই জায়গায় বর্ণনা, এই জায়গায় একটা ছবি, এই জায়গায় একটা বর্ণনা, এবং আপনার জিনিসটা একটা ফ্লো চার্টের মতো তৈরি হবে, এবং এটা আপনার পরীক্ষায় রিটেনের খাতায় নাম্বার তৈরি বাড়াতে হেল্প করবে। সো আমরা ফেরত আসি হচ্ছে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে কীভাবে 1200 মিলি অসমোলার পর্যন্ত পৌঁছায়। তো শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের এই যে থিক, এই যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এইখানে কি আছে? এইখানে হাইলি প্রচুর কনসেন্ট্রেশনে সোডিয়াম ক্লোরাইডের ট্রান্সপোর্টার আছে, যে কারণে যেটা দাঁড়ায় যে লুমেন থেকে সোডিয়াম এবং ক্লোরাইড ইন্টারস্টিশিয়ামে তৈরি হয়ে চলে আসে। তাইলে কি দাঁড়ালো? আমরা একটু ছবি আঁকি। এই হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে সোডিয়াম আছে, ক্লোরাইড আছে। কি হলো? এখানে কিছু ট্রান্সপোর্টার আছে, যে ট্রান্সপোর্টারগুলা কি করলো? সোডিয়াম ক্লোরাইডকে বাইরে বের করে নিয়ে আসলো। এটা আমরা কই শিখলাম? এই যে সূত্রটা, এই যে ছকটাতে আমরা দেখলাম যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে সোডিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে, অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে। কিন্তু এই অংশে ওয়াটারের জন্য পারমিয়েবল না, এই অংশে ওয়াটার কখনোই বের হবে না। তাহলে যেটা দাঁড়াবে যে এইখানে লুমেনের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কমে যাবে, লুমেনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে যাবে, এবং এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাবে। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে যেটা দাঁড়াবে, লুমেনের অসমোলারিটি কমে যাবে এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের অসমোলারিটি বেড়ে যাবে। তো কতক্ষণ পর্যন্ত এই অসমোলারিটিটা বাড়তে পারবে? বলা হয়ে থাকে যে এই অসমোলারিটি বাড়ানোর যে ক্যাপাসিটি, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই যে এখানকার ট্রান্সপোর্টারগুলা। এই ট্রান্সপোর্টারগুলা কেবলমাত্র একদম সর্বোচ্চ গেলে 200 মিলি অসমোলের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। কি বললাম আমরা? 200 মিলি অসমোল ইলেকট্রোলাইট গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। গ্রেডিয়েন্ট মানে কি? পার্থক্য। মানে হচ্ছে এইখান থেকে এইখানে সর্বোচ্চ 200 মিলি অসমোল একবারে বেশি তৈরি হতে পারবে। তাহলে এখানে 300 ছিল আগে, 300 থেকে ধরা যাক 100 অণু। আমি অসমোলটাকে আপাতত ধরে নেই, হিসাবে সুবিধার্থে ধরে নেই এখানে 1 লিটার পানি আছে, মানে 1000 ml পানি আছে। তাহলে 300 মিলি অসমোল মানে কি? এখানে 300 মিলি মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে, আর এখানেও 300 মিলিমোল আছে, এখানেও 300 মিলিমোল আছে। তো আমি ধরলাম যে 100 মিলিমোল বাইরে বের করে দিছে, তাইলে এখান থেকে 100 কমে যাবে, 100 কমে গেলে এখানে থাকবে 200, আর 100 এখানে বেড়ে যাবে, তাহলে কত হবে? 400। এই যে 400 হয়ে গেল। সো এখন প্রশ্ন জাগতে পারে যে এই সোডিয়াম ক্লোরাইডটা চাইলে কি আরও বেশি বাইরে বের করে দিতে পারতো না? আমি বললাম যে এইখানে 200 বের করে দেবে, 200 বের করে দিলে এখানে থাকবে কত? 100, এইখানে হয়ে যাবে 500। এটাও তো হইতে পারতো, কিন্তু হয় না। কেন হয় না? কারণ ওই যে আমরা বললাম যে একটা এনার্জি গ্রেডিয়েন্টের ব্যাপার আছে, এবং একটা ইলেকট্রোলাইটের যে কেমিক্যাল বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে। এর বেশি হলে কি হবে? যখন আপনি এইখানে আরও বেশি এই 200 গ্রেডিয়েন্ট মানে 200 মিলি অসমোল পার্থক্যের চাইতেও বেশি সোডিয়াম ক্লোরাইড এখানে নিয়ে আসবেন, তখন কি বললাম? এই যে এইখানে আমরা একটু খেয়াল করি, এই যে এই থিন লিম দিয়ে যেহেতু সে সোডিয়ামের জন্য পারমিয়েবল, কিছুটা সোডিয়াম আবার ব্যাকফ্লো করে লুমেনের ভিতরে চলে যাবে। অর্থাৎ যেটা দাঁড়ালো, যদি আপনি এই 200 চাইতে বেশি গ্রেডিয়েন্ট তৈরি করার সম্ভাবনা বা ক্ষমতা আমাদের এই ট্রান্সপোর্টার সিস্টেমগুলোর নাই, তাহলে কি হবে? ধরা যাক এই হচ্ছে আপনার এইখানে আছে হচ্ছে 100 লুমেনের ভিতরে, আর এইখানে আছে হচ্ছে 500। এই অবস্থা কি হবে? এদিকে আপনার ট্রান্সপোর্টারগুলো চাচ্ছে যাতে অনেক বেশি পরিমাণে যাতে সোডিয়াম ক্লোরাইডকে বাইরে বের করে দিতে পারে, কিন্তু পারবে না। এখানে দেখি গ্রেডিয়েন্ট কত তৈরি হয়েছে? 400। এখানে সে ট্রান্সপোর্ট সিস্টেমটা ফেল করবে। কেন ফেল করবে? কারণ হচ্ছে এইখানে আমরা দেখব যে এইখানে এত বেশি সোডিয়াম ক্লোরাইড জমা হয়ে যাবে যে এইখানে যে প্রচুর পরিমাণে ডিফিউশন তৈরি হবে। আমরা জানি কি
ডিফিউশন একটা জিনিস আছে যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে যাবে, তখন বেশ কিছু সোডিয়াম ক্লোরাইড আবার ফেরত চলে যাবে কোনখান দিয়ে, এই থিন লিম্ব দিয়ে, এই যে থিন লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে আবার ফেরত চলে যাবে। এবং আলটিমেটলি যেটা দেখা যাবে যে এই যে যুদ্ধটা হইতেছে, ট্রান্সপোর্টার চাচ্ছে সোডিয়ামকে বাইরে বের করে দেওয়ার, ওইদিকে সোডিয়ামের ঘনত্ব বা কনসেন্ট্রেশন অনেক বেশি হওয়ার কারণে সোডিয়ামটা আবার ফেরত চলে যাচ্ছে। এই যুদ্ধে একটা সাম্যাবস্থা তৈরি হয়, অর্থাৎ একটা সাম্যাবস্থা তৈরি হয়, যে সাম্যাবস্থায় সর্বোচ্চ 200 গ্রেডিয়েন্টই তৈরি করা সম্ভব। অর্থাৎ সাম্যাবস্থাটা এমন অবস্থায় তৈরি হয় যে এইখানে থাকবে হচ্ছে 200 আর এইখানে থাকবে হচ্ছে 400, অর্থাৎ এই দুইটার মাঝখানে সবসময় 200 মিলি অসমল পর্যন্ত গ্রেডিয়েন্ট তৈরি হবে। এর বেশি গ্রেডিয়েন্ট তৈরি হইতে গেলেই, ধরা যাক এখানে 401ও যদি হয় বা এখানে 199ও যদি হতে চায়, তাহলে কি হবে, ওই একটা সোডিয়াম আবার এখানে ফেরত চলে যাবে ডিফিউশনের কারণে, লুমেনের ভিতরে ফেরত চলে যাবে ডিফিউশনের কারণে, এবং তখন এখানে 200 মিলি অসমোলারিটি আবার চলে আসবে। অর্থাৎ এই যে একটা সাম্যাবস্থা তৈরি হলো। এখন তাহলে প্রশ্ন দাঁড়াইলো, এখন আমরা দেখি আগে আমাদের লুমেনে ছিল হচ্ছে 300, এখন লুমেনে আসছে, এই ইন্টারস্টিশিয়ামে আসছে 400, কিন্তু আমাদের টার্গেট কত, আমাদের টার্গেট হচ্ছে 1200 তৈরি করা। তাইলে এখন তো 1200 হইল না, 1200 তো হইল না, চিন্তার বিষয়। তো এখন 1200 হওয়ার জন্য কি হবে, এইখানে কি আছে, এইখানে কি আছে, এইখানে আছে হচ্ছে গ্লোমেরুলাস, এখানে আছে গ্লোমেরুলাস। এখন গ্লোমেরুলাস থেকে কত আসে, 300 মিলি অসমলের জিনিসপত্র আসতেছে, এই যে 300 মিলি অসমলের জিনিসপত্র আসলো। সো এখন আরেকটা জিনিস খেয়াল করি যে এখন কি হবে, এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি সেটা কিন্তু ওয়াটারের জন্য ট্রান্সপোর্ট পারমিয়েবল। এই যে এই ছকটা খেয়াল করি, এই ছকের মধ্যে আমরা দেখি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি সে সোডিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে না, কিন্তু ওয়াটারের জন্য হাইলি পারমিয়েবল। তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ওয়াটারটা বাইরে বেরিয়ে চলে আসবে। এবার খেয়াল করি এই জিনিসটা, এই ছবিটাতে একটু খেয়াল করি, এই ছবিটাতে আমরা একটু খেয়াল করি যে এখন যেহেতু এই ট্রান্সপোর্টারগুলা আপাতত ইন্টারস্টিশিয়ামে 400 মিলি অসমোলারিটি তৈরি করছে, তখন এইখানে লুমেনে আছে 300 মিলি অসমোলারিটি, মানে তখন কি হবে, তখন প্রচুর পরিমাণে ওয়াটার এখানে বাইরে চলে আসবে, প্রচুর পরিমাণে ওয়াটার বাইরে চলে আসবে, কারণ আমরা দেখছি এই পোর্শনটা ওয়াটারের জন্য পারমিয়েবল। এখানে ওয়াটারের প্যাসিভ অসমোসিস যে প্রক্রিয়াটা হয়, অসমোসিস কিন্তু একটা প্যাসিভ প্রক্রিয়া। সো এই অসমোসিসের কারণে তখন কি হবে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ওয়াটারটা চলে আসবে। ওয়াটারটা চলে আসলে কি হবে, এইখানে 300 মিলি অসমল ছিল, এখানে ওয়াটার ছিল 1000 ml, এখানে ধরা যাক 300 বাই ছিল 1000 ml ওয়াটার, এর মধ্যে ওয়াটার চলে আসলো ধরা যাক এখানে কি বলা যায়, পর্যাপ্ত পরিমাণ ওয়াটার চলে আসলে এখানে থাকবে হচ্ছে 900। তাহলে যেটা দাঁড়াবে যে সলভেন্ট যদি কমে যায় তাহলে কি হয়, সলভেন্ট কমে গেলে অসমোলারিটি অবশ্যই বেড়ে যাবে। তখন যেটা দাঁড়ালো এই যে এইখানের আমাদের অসমোলারিটি হয়ে গেল 400। এটা তো সেই বেসিক ম্যাথ, যে সলভেন্ট যদি কমে যায়, ওয়াটার যেহেতু লুমেন থেকে বাইরে বেরিয়ে আসছে, লুমেনের ভেতরে ওয়াটার কমে গেছে, সলভেন্ট কমে গেছে, তার মানে কি সলিউটটা আরও বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে এবং আমাদের এখানে একটা অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেল। অর্থাৎ এইখানে আমাদের তৈরি হয়ে গেল 400 মিলি অসমোল। কেন আমাদের 400 মিলি অসমোল এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে তৈরি হয়ে গেল। তাহলে তৈরি হলো মাত্র 400, টার্গেট কত, টার্গেট হচ্ছে 1200। তো এখন কি হবে, এখন এইখানে একটু খেয়াল করি, এই জায়গাতে আছে হচ্ছে আমাদের, এই জায়গাতে হচ্ছে ব্যাটারি লো বলতেছে 10%, সমস্যা নেই, আশা করি হয়ে যাবে। এই জায়গাতে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস থেকে কন্টিনিউয়াসলি 300 মিলি অসমলের জিনিসপত্র আসতেছে না, ফিল্ট্রেট, এই যে ফিল্ট্রেট আসলো। তো এই ফিল্ট্রেটটা 300 মিলি অসমলের ফিল্ট্রেটটা যখন এই জায়গায় নিচে আসতে থাকবে, এই 400 মিলি অসমলের জিনিসপত্র যা ছিল ফ্লুইডটা, সেই কোথায় যাবে, সে চলে যাবে এইখানে। এই যে এই ঘটনাটাই তারা এখানে দেখাইছে, যেহেতু গ্লোমেরুলাস থেকে কন্টিনিউয়াসলি আমার 300 মিলি অসমলের ফিল্ট্রেট আসতেছে, সো 300 মিলি অসমলের ফিল্ট্রেটটা যখন আসবে, সে নিচে আসলে 400 মিলি অসমলের ফিল্ট্রেটটা কোথায় চলে যাবে, এই যে উপরে চলে যাবে, এই যে ডিসেন্ডিং লিম্ব থেকে অ্যাসেন্ডিং লিম্বে চলে যাবে। এটাই তো হওয়া উচিত, তাই না? ফ্লুইড তো আর বসে থাকবে না, ফ্লুইড তো যাইতেই থাকবে। এখানে আগে পুরাটা জুড়ে 400 মিলি অসমল ছিল, এখন কিছু 400 মিলি অসমলের ফ্লুইড চলে আসলো অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে। আসার পরে কি হবে, এই যে এই ঘটনাটা বললাম, এই স্টেপ 2 এ যে ঘটনাটা বললাম, এই ঘটনাটাই আবার এখানে ঘটবে। কি হবে, এই স্টেপ 2 এর ঘটনাটাই আবার এখানে ঘটবে। এইবার কিন্তু গ্রেডিয়েন্ট একটু, মানে অসমোলারিটি একটু ভিন্ন। এখানে আমরা খেয়াল করি, এখানে ছিল 200, আমরা জানি যে সর্বোচ্চ কত গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে, সর্বোচ্চ গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে 200, সর্বোচ্চ ব্যবধান তৈরি করতে পারে 200।
এইখানে ছিল 200 মিলি অসমল, এখান থেকে 50 ml চলে যাবে, 50টা সোডিয়াম ক্লোরাইড যদি এখানে চলে যায় তাহলে কত দাঁড়াবে, এখানে 350 তৈরি হবে। আবার এইখানে দেখি 400 মিলি অসমল আছে, এইখান থেকে কি হবে 100 মিলি অসমল, 100 মিলি ইকুইভ্যালেন্ট আর কি, 100 মিলি ইকুইভ্যালেন্ট সোডিয়াম ক্লোরাইড লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো, এই 300 থেকে 100 মিলি অসমল যদি এখানে চলে আসে, 300 থেকে এইখানে ঘটনাটা এইখানে ঘটলো, 400 থেকে 100 মিলি অসমল এখানে চলে আসলো, আবার 100 মিলি অসমল এখানে চলে আসলো, তাহলে কি দাঁড়াবে, এইখানে 100 বাড়বে 500 হইল, এইখানে 100 বাড়বে 500 হইল, এইখানে 400 ছিল 100 বাইর হয়ে গেছে, তাইলে কি হবে, 100 যেহেতু বাইর হয়ে গেছে তাহলে কমে যাবে, এই যে কমে গেল, এই যে কমে গেল, 300 হয়ে গেল। তাহলে দেখি এই যে 350 থেকে 150 গ্রেডিয়েন্ট কত, 200 মিলছে, 300 থেকে 500 গ্রেডিয়েন্ট কত, পার্থক্য কত, 200 মিলছে, হ্যাঁ 500 300 পার্থক্য কত, 200 মিলছে, হ্যাঁ পারফেক্ট। তাহলে যেটা দাঁড়ালো, আবারও এই 200 মিলি অসমল গ্রেডিয়েন্টটা বজায় রেখে আমাদের আরও একটা নতুন অসমোলারিটি তৈরি হইলো, তাইলে এই লুমেন জুড়ে আবার একটা নতুন অসমোলারিটি তৈরি হইলো, তাই না? এখন যেহেতু নতুন অসমোলারিটি তৈরি হইলো, এটা আমরা কি বললাম, এটা হচ্ছে স্টেপ 2 এর ঘটনাটা, স্টেপ 2 এর ঘটনাটা রিপিট হইলো। এবার স্টেপ 3 এর ঘটনাটা রিপিট হবে। স্টেপ 3 এ কি হয়েছিল, স্টেপ 3 আমরা দেখছিলাম কি, যে আমাদের থিন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে, সরি এটা বারবার নড়ে যাচ্ছে কেন, স্টেপ 3 তে আমরা দেখছিলাম কি, থিন অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে ওয়াটার বেরিয়ে গেছে, ওয়াটার বেরিয়ে যাওয়া এখানে সলিউডগুলো কনসেন্ট্রেট হয়ে অসমোলারিটি বা অসমোসিসের কারণে ওয়াটারটা বেরিয়ে গেছে, ওয়াটারটা বেরিয়ে যাওয়ার কারণে এখানে সলিউডগুলো আরও বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে, এবং এক পর্যায়ে যখন একটা অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হলো, দুই দিকে অসমোলারিটি যখন ব্যালেন্স চলে আসলো, সমান হয়ে গেল, ইন্টারস্টিশিয়ামের সাথে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির অসমোলারিটি যখন সমান হয়ে গেল, ঠিক তখনই এই ঘটনাটা, এখানে একটা অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হলো। তাইলে এইখানে আমরা দেখি 350 500 500, তাইলে এই জায়গাতেও কি হবে, ওয়াটার বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, ওয়াটার বেরিয়ে গেলে আবার ওই যে যেটা বললাম, সলভেন্ট কমে গেলে কি হয়, এই যে সলিউড ডিভাইডেড বাই সলভেন্ট যদি কমে যায়, সলিউড ফিক্স তো আছে, তাহলে কি হবে, অসমোলারিটিটা বেড়ে যাবে। তাইলে এই যে 350 মিলি অসমোলারিটি হয়ে গেল, এখানে 500 মিলি অসমোলারিটি, অর্থাৎ মোট কথা হচ্ছে এখন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিটা এবার কি হলো, ইন্টারস্টিশিয়াল স্পেসের যে অসমোলারিটি আছে সেই অসমোলারিটির সমান ঘটনা ঘটলো। সো এখন আমরা দেখি এখানে কি ঘটনাটা ঘটে গেল, এই দুইটা স্টেপে বুঝতেই পারতেছি, এখন কিন্তু এখানে 500 মিলি অসমোলারিটি আমাদের তৈরি হয়ে গেল। সো এখন এই যে স্টেপ 4, একটু আগে আমরা যে স্টেপ 4 থেকে 6 পর্যন্ত যে ঘটনাটা ঘটাইলাম, এই ঘটনাটাই আবার ঘটবে, অর্থাৎ কি হবে, 500 মিলি অসমোলারিটির ফ্লুইডটা আবার এখানে যাবে, যখন নতুন করে গ্লোমেরুলাস থেকে 300 মিলি অসমোলারিটির ফ্লুইড আসতে থাকবে, 300 মিলি অসমোলারিটির ফ্লুইড আসলে সেই ফ্লুইডের ধাক্কায় এখানকার হাই কনসেন্ট্রেশনের যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা এইখান থেকে কোথায় চলে আসবে, এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে চলে আসবে। তো অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে চলে আসবে, অর্থাৎ এই যে স্টেপ 4 যে ঘটনাটা আমরা ঘটছিল সেই ঘটনাটা এবার রিপিট হবে, স্টেপ 4 এর ঘটনা রিপিট হবে, তারপর স্টেপ 5 এর ঘটনা রিপিট হবে, 6 এর ঘটনা রিপিট হবে, এইটা বারবার রিপিট হতে থাকবে মাল্টিপল টাইমস। কথাটা খেয়াল করেন, কথাটা কি বললাম, যে এই যে অসমোটিক কাউন্টার কারেন্ট কেন বলতেছি, কাউন্টার কারেন্ট একটু খেয়াল করেন, এই অ্যাসেন্ডিং লিম্ব আর ডিসেন্ডিং লিম্বে সলভেন্টের ডিরেকশনটা কোন দিকে দেখি, অ্যাসেন্ডিং লিম্বে সলভেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, বা ফিল্ট্রেটের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, আর ডিসেন্ডিং লিম্বে ফিল্ট্রেটের ডিরেকশনটা হচ্ছে উল্টা দিকে। তাহলে দুইটা অপোজিট দিকে ফ্লুইড যাইতেছে, ডিসেন্ডিং লিম্বে নিচের দিকে যাইতেছে, অ্যাসেন্ডিং লিম্বে উপরের দিকে যাইতেছে। এবং এখানে আমরা খেয়াল করি যে দুইটার লিম্বে সলিউড এবং সলভেন্টের ঘটনাটাও ভিন্ন। এই অ্যাসেন্ডিং লিম্বে কি হইতেছে, সলিউড বাইরে হয়ে যাইতেছে, অ্যাসেন্ডিং লিম্বে এনার্জি খরচ করে, শক্তি খরচ করে, অ্যাক্টিভ প্রক্রিয়ায় সলিউড বাইরে হয়ে যাইতেছে। আর ডিসেন্ডিং লিম্বে কি হইতেছে, ডিসেন্ডিং লিম্বে কোনো রকম কোনো এনার্জি খরচ না করে শুধুমাত্র অসমোসিসের কারণে সলভেন্ট বাইরে হয়ে যেতেছে, সলভেন্ট বেরোচ্ছে, আর এখানে সলিউড বেরোচ্ছে। সো দুইটা ভিন্ন দিকে এই ফিল্ট্রেটের ফ্লো হচ্ছে এবং ভিন্ন ঘটনা ঘটছে। সো কাউন্টার ডিরেকশন মানে কি, আমরা বলি না যে একজন আরেকজনকে কাউন্টার করছে,
মানে কি একজন এইদিকে যাইতেছে আরেকজন আরেক দিকে যাইতেছে। সো এইখানে আমরা দেখতেছি কাউন্টার ডিরেকশনে ফ্লুইডের ফ্লো হচ্ছে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে কাউন্টার কাউন্টার কারেন্ট। কারেন্ট মানে কি স্রোত, এখানে পানির যে ফিল্টারের স্রোতটাকে বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা যেটা বললাম স্টেপ 4 থেকে স্টেপ 6 মাল্টিপল টাইমস রিপিট হচ্ছে, মাল্টিপল টাইমস রিপিট হচ্ছে। দেখেন এই যে রিপিট হচ্ছে, মাল্টিপল টাইমস রিপিট হচ্ছে। অর্থাৎ এই কাউন্টার কারেন্ট প্রসেসটা মাল্টিপল টাইমস রিপিট হচ্ছে। এবং রিপিট হওয়ার কারণে আমরা দেখি প্রথমে অসমোটিক গ্রেডিয়েন্ট কত ছিল, অসমোটিক গ্রেডিয়েন্টটা ছিল হচ্ছে 200, এখানে আমার 400 মিলি অসমল তৈরি হয়েছে, এখানে ছিল 300, প্রথমে থেকে 300 থেকে 100 হয়েছে, বাড়ছে, তারপরে আরও 100 বাড়ছে, আরও 100 বাড়বে, আরও 100 বাড়বে। অর্থাৎ মাল্টিপল টাইমস এই ঘটনাটার পুনরাবৃত্তির কারণে এক পর্যায়ে গিয়ে আমাদের এই 1200 মিলি অসমোলারিটি তৈরি হবে। সো যেহেতু মাল্টিপল টাইমস এই কাউন্টার কারেন্ট ফ্লোটা হচ্ছে, এই প্রসেসের মাধ্যমে আমার রেনাল মেডুলাতে একটা হাই অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এই কারণেই এই প্রসেসটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মানে কি গুণ করা। সো দেখি শুরুতে আমার অসমোসিসের এই অসমোলারিটি পার্থক্য কত হয়েছে 100, এখন হয়েছে কত 1200, এই বাড়ছে কত টোটাল, বাড়ছে হচ্ছে 900। মানে এই প্রসেসটা মোট 9 বার করা লাগবে। অর্থাৎ মাল্টিপল টাইমস 9 বার যদি এই প্রসেসটা হয়, তাহলে আমার এই জায়গার মধ্যে একটা সুন্দর 1200 মিলি অসমোল গ্রেডিয়েন্ট অসমোলারিটি তৈরি হবে। এবং আমরা বলতে পারি যে এই ঘটনাটা, এই অসমোটিক গ্রেডিয়েন্টটা মাল্টিপ্লাই বা গুণ হয়েছে। বলে আমরা সরাসরি সহজভাবে বলতে পারি যে সর্বোচ্চ ক্ষমতা ছিল 100 মিলি অসমোল তৈরি করার, সর্বোচ্চ ক্ষমতা ছিল তার 100 মিলি অসমোল বাড়ানোর, কিন্তু এখন 9 গুণ 100 মানে 100টাকেই 9 বার গুণ করে আমরা 900 মিলি অসমোলারিটি বাড়ায় দিছি। সো এই কারণে এই প্রসেসটার নাম বলা হয়েছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। সো এই ব্যাখ্যাটা হচ্ছে আমরা এই জায়গায় খুঁজে পাই, এই যে দেখি দাস, এটার গাইটনের লাইন, দাস রিপিটেটিভ, এই যে রিপিটেটিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ক্লোরাইড by thick ascending limb of loop of Henle and continued inflow of new sodium chloride from proximal tubule into loop of Henle is called counter current multiplier. The sodium chloride reabsorbed from ascending loop of Henle keeps adding to the new arrived sodium chlorides and thus multiplying its concentration in the medullary interstitium. অর্থাৎ আমরা যেটা বললাম যে বারবার নতুন করে ফ্লুইড আসতেছে, নতুন করে সোডিয়াম ক্লোরাইড সমৃদ্ধ ফ্লুইড গ্লোমেরুলাস থেকে ফিল্টার্ড হয়ে এখানে আসতেছে, এবং বারবার এই প্রক্রিয়াটা করে কি হইল, এই রেনাল ইন্টারস্টিশিয়ামে আমরা দেখলাম যে 9 বার গুণ করে 9 বার হয়ে রেনাল ইন্টারস্টিশিয়ামে এই সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা রেনাল ইন্টারস্টিশিয়ামে বাড়াইছে। সো এই কারণে এই প্রসেসটাকে বলা হইতেছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। সো এইটা কিন্তু ভাইভাতে খুবই ধরে যে এটাকে কেন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বললো, তখন এই লাইনগুলো বলতে হবে যে এখানে বারবার সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে, বারবার থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্ব বারবার হয়ে রেনাল ইন্টারস্টিশিয়ামে এর কনসেন্ট্রেশনটাকে মাল্টিপ্লাই করছে, এর কনসেন্ট্রেশনটাকে আগের চাইতে বেশি বাড়াচ্ছে। সো এই কারণে এই প্রসেসটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। ওকে, সো আমরা একটা পার্ট শেষ করলাম, আপাতত একটা পার্ট শেষ করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই এই যে আমরা দেখলাম, আমরা বলছিলাম যে এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের কাজ কি। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের কাজ হচ্ছে জিনিসটাকে জেনারেট করা। আগে ছিল 300 মিলি অসমোল, এখন চলে আসছে 1200 মিলি অসমোল। অর্থাৎ একটা 1200 মিলি অসমোলারিটি হাই অসমোলারিটি জেনারেট বা তৈরি হয়েছে। এখন তৈরি হইলেই কি সব হয়ে যাবে? এই ঘটনাটা তৈরি হয়েছে, এই জেনারেশনটা হয়েছে কয়টায়? ধরা যাক আপনি সেহরি করছেন রাত্রে 4টায়, আপনার বডিতে অসমোলারিটি বাড়তে বাড়তে ধরা যাক এই 700 অসমোলারিটি তৈরি হয়েছিল হচ্ছে এই জায়গায়, 400 অসমোলারিটি এইটা তৈরি হয়েছে ধরা যাক সকাল 10টায়, 500 মিলি অসমোলারিটি এইটা তৈরি হয়েছে সকাল 11টায়, বা 600 মিলি অসমোলারিটি এটা হচ্ছে সকাল 11:30 তৈরি হয়েছে, 700 মিলি অসমোলারিটি এটা হচ্ছে সকাল দুপুর 1টায় তৈরি হয়েছে, 800, 900,
এরকম 1200 মিলি অসমোলারিটি তৈরি হলো, যে ধরেন আপনার দুপুর 2টায়, তাহলে এই দুপুর 2টা বাজে 1200 মিলি অসমোলারিটি। আমি জাস্ট একটা অ্যাজামশন, একটা বোঝার জন্য একটা মন গড়া একটা সময় বললাম যে দুপুর 2টা বাজে আপনার 1200 মিলি অসমোলারিটি তৈরি হয়েছে। যদিও দুপুর 2টা বাজে না, আসলে এই ঘটনাটা অনেক র্যাপিড ঘটে, এবং আপনি যদি বলতে পারেন, চাইলে বলতে পারেন যে মোটামুটি দুপুর 11টা থেকে 12টা নাগাদই হচ্ছে রেনাল ইন্টারস্টিশিয়ামে এইরকম একটা 1200 মিলি অসমোলারিটি, অর্থাৎ এই 1200 মিলি অসমোলারিটি এখানে একটা হাই অসমোলার কনসেন্ট্রেশন তৈরি হয়ে যায়। সো দেখেন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুরা ইন্টারস্টিশিয়াম জুড়ে কিন্তু কনসেন্ট্রেশন 1200 থাকে না। আমাদের মেইন টার্গেট হচ্ছে একদম টিপে একদম শেষখানে। অর্থাৎ আমি যদি একটা অ্যানাটমিক্যালি যদি একটা কিডনি আঁকি অ্যানাটমিক্যালি একটা লেফট কিডনি আঁকি, এইখানে হচ্ছে সেই মেডুলাটা, এইখানে হচ্ছে তার মেডুলাটা, এইখানে হচ্ছে গ্লোমেরুলাস, এইখান থেকে প্রক্সিমাল অ্যাসেন্ডিং, এইখান থেকে বের হলো, এইখান থেকে বের হলো, এই 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 সো এইখানে যত নিচে যাব তত অসমোলারিটি বাড়বে। এইখানে 300, এইখানে ধরা যাক 400, এখানে 500, এখানে 600, 700, এখানে 800, এখানে এই একদম টিপে গেলে হবে, এই একদম টিপে এই জায়গায় আসলে আমরা পাবো হচ্ছে 1200 মিলি অসমোল। সো এইখান থেকে 300 থেকে হুট করে কিন্তু 1200 হয়ে যায় না। সো ধীরে 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 এই ধরা যাক দুপুর 11টা বাজেও এই স্টেটটা বজায় থাকবে। এই 400 মানে হচ্ছে ধরা যাক একটা পিরামিড যদি বড় করে আঁকি এইরকম, এইখানে গ্লোমেরুলাস, এই 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 এইখানে হচ্ছে কর্টিক্যাল ডাক্ট টিউব। সো এইখানে হচ্ছে 300, এখানে 400, এখানে 500, এখানে 600, এখানে 700, এখানে 800, 900, 1000, 1100, 1200, এইরকম গ্রেডিয়েন্টটা এখানে সব সময় থাকবে। সো কথাটা কি বললাম, এই গ্রেডিয়েন্টটা এখানে সব সময়, মানে হচ্ছে দুপুর 12টা বাজে যে তৈরি হইলো, আপনি ইফতার করবেন সন্ধ্যা 6টায়, সো দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এইরকম একটা গ্রেডিয়েন্ট মেনটেন করতে হবে, এইরকম একটা গ্রেডিয়েন্ট মেনটেন বা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। মেনটেন যদি করতে না পারি তাহলে কি হবে, মেনটেন করতে না পারলে কি হবে, আবার যদি এইখানটা আবার 300-তে চলে আসে, এত কষ্ট করে মাল্টিপ্লায়ার করে আপনি এত বারবার এক্সচেঞ্জ করে করে আপনি যে গ্রেডিয়েন্টটা তৈরি করছেন, এই গ্রেডিয়েন্টটা যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে কি হবে, এইখান দিয়ে তো ওয়াটার আর রিঅ্যাবজর্ব হবে না। সেইখানে ফুল ফিজিওলজিটা যদি আবার একটু রিক্যাপ করি, যে ইউরিন প্রোডাকশনের ফুল ফিজিওলজিটা আবার একটু রিক্যাপ করি, হাই কনসেন্ট্রেটেড ইউরিন কীভাবে প্রডিউস হয়। সো ধরা যাক আমরা একটু আবার রিক্যাপ করি, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এত ভালো ফিগার আঁকছি না, আচ্ছা জাস্ট যত তাড়াতাড়ি আঁকা যায় আর কি। সো এখানে আমরা একটু খেয়াল করি, সো প্রথমে আসলো কত, এখানে আসলো 300। সো আমরা হচ্ছে এখন দুপুর 12টার কথা চিন্তা করি, দুপুর 12টা, আপনি এখন ডিহাইড্রেটেড অবস্থায় আছেন, 300 এই পর্যন্ত হচ্ছে আপনার কি, এই পর্যন্ত হচ্ছে আপনার কর্টেক্স, এখান থেকে হচ্ছে আপনার মেডুলা শুরু হয়েছে, তাহলে এই পর্যন্ত আসবে হচ্ছে 300। সো এখন এই যে এই জায়গায় একটু খেয়াল করি, এইখানে আছে 1200, এইখানে আছে হচ্ছে 700। সো এইখানে 1200 মিলি অসমোল, এই জায়গা জুড়ে 1200 মিলি অসমোল। সো 1200, এখানে হচ্ছে 1000, এখানে 800, এখানে 900, এখানে 600, এখানে আবার 300 হয়ে গেল, এই কর্টেক্সে এসে আবার 300 হয়ে গেল। সো এইখানে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে শুরুতে এখানে 300 মিলি অসমোলারিটি, 300 মিলি অসমোলারিটি, এরপরে আমরা দেখছি যে এই লুমেনে কতটুকু থাকে, 300 থেকে 700, 800, 1200 হয়ে আসলো। এই যে এইখানে যখন যাইতে থাকবে ধীরে ধীরে কনসেন্ট্রেট হইতে 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 এখানে 1200 হবে, 1200 হইলো,
তো 1200 হওয়ার পরে আবার যখন উঠতে থাকবে তখন আবার ডাইলেট হতে থাকবে, হতে থাকবে, এখানে আবার 300-তে ফেরত আসবে। সো এই 300 জিনিসপত্র এখানে থাকতেছে, আর সাথে এখানে কি থাকতেছে, আর এখানে সাথে থাকতেছে, এই জায়গায় জুড়ে কাজ করতেছে কে, প্রচুর পরিমাণে এডিএইচ। এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে এখানে সে অ্যাকুয়াপোরিন তৈরি করে। কি তৈরি করে? অ্যাকুয়াপোরিন। যে অ্যাকুয়াপোরিনগুলোর কাজ হচ্ছে প্যাসিভ ওয়েতে, প্যাসিভ ট্রান্সপোর্ট করা, অসমোটিক্যালি অ্যাক্টিভ জায়গার দিকে অসমোসিসের গ্রেডিয়েন্ট অনুসারে ওয়াটার ট্রান্সপোর্ট করা। ধরা যাক এখানে আছে হচ্ছে 300 মিলি অসমোলার, আর তাহলে এখানে পানি বেশি অবশ্যই, সে বাইরে কি আছে, বাইরে এই জায়গায় আছে 1200 মিলি অসমোল। সো এইখান দিয়ে যখন এই কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, মেডুলারি কালেক্টিং ডাক্ট হয়ে যখন ইউরিনটা আসতে থাকবে, এই শেষ পর্যায়ে এই যে এডিএইচ যে অ্যাকুয়াপোরিনগুলো তৈরি হইলো, এইখানে কি করবে, পানিকে বাইরে বের করে দিবে। এরা কি করবে, পানিকে বাইরে বের করে দিবে। কতক্ষণ পর্যন্ত পানিকে বাইরে বের করে দিবে? এই যে পানিকে বাইরে বের করে দিল। সো পানিকে বাইরে বের করে দিয়ে এখানে 1200 মিলি অসমোলারিটির একটা অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে, এবং এই 1200 মিলি অসমোলারিটির অসমোটিক ইকুইলিব্রিয়ামের পানি এই কি বলে, ফিল্ট্রেট, যেটাকে আমরা বলছি ইউরিন, সেই ইউরিনটা এক পর্যায়ে কিডনি হয়ে, পেলভিস হয়ে, ইউরেটার হয়ে বাইরে চলে যাবে। সো এই যে অ্যাকুয়াপোরিন, এই অ্যাকুয়াপোরিনগুলা সিনথেসিস করার জন্য, বা এই মেমব্রেনে ট্রান্সপোর্ট করার জন্য যে হরমোনটা লাগে সেটা হচ্ছে আমাদের এডিএইচ। এডিএইচ যদি না থাকতো আপনি এই যে এত কষ্ট করে 1200 গ্রেডিয়েন্ট তৈরি করছেন, কোনো লাভ হইতো না। যেই পানিটা আসছে 300 মিলি অসমোলের পানি বাইরে বের হইতে পারতেছে না, এখান দিয়ে 300 মিলি অসমোলের ইউরিনই বাইরে চলে যেত। কিন্তু এডিএইচ থাকার কারণে কি হইতেছে, আপনার মেডুলাতে হাই কনসেন্ট্রেশন আছে, অর্থাৎ মেডুলাতে অসমোটিক গ্রেডিয়েন্ট অনেক বেশি, আর এইখানে এইখানে সলভেন্টের গ্রেডিয়েন্ট কম, সলভেন্ট বেশি। তো যেই কারণে সলভেন্ট অর্থাৎ ওয়াটারটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ওয়াটারটা বাইরে বেরিয়ে গিয়ে এখানে হাই কনসেন্ট্রেশনের ইউরিন তৈরি করতে পারছি। সো একটা কমপ্লিট ফিজিওলজিটা একটু রিক্যাপ করলাম। এখন কথা হচ্ছে এই যে আপনি দুপুর 12টা বাজে এই 1200 মিলি অসমোলারিটি গ্রেডিয়েন্ট তৈরি করে রাখলেন, আপনি ইফতার করবেন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। তো এখন এই জিনিসটাকে তো বজায় রাখতে হবে, মেনটেন করে রাখা লাগবে, তাই না? কেন মেনটেন করে রাখা লাগবে? দেখেন এইখান দিয়ে এই 300 মিলি অসমোলারিটিতে কিন্তু প্রচুর পানি ছিল, সেই পানিগুলা এখান দিয়ে বাইরে বেরিয়ে আসতেছে। আলটিমেটলি আপনি যে আপনার প্লাজমাতে অসমোলারিটি কত? 300, তাই না? আপনার প্লাজমাতে অসমোলারিটি কত? 300। সো আর আপনি ইউরিন তৈরি করতেছেন কত? 1200 মিলি অসমোলারিটি। তার মানে কি, আপনি প্রচুর পরিমাণে ওয়াটার বাইরে নিয়ে আসতেছেন। এই ওয়াটার বাইরে এসে কোথায় যাচ্ছে? এই ইন্টারস্টিশিয়ামে এসে জমা হচ্ছে। সো এই ওয়াটারটা যদি এই মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে এই ওয়াটারটা যে আসছে, মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে যে এই ওয়াটারটা আসছে, এই ওয়াটারটাকে যদি আপনি একটু অ্যাবজর্ব করে নিয়ে না যেতে পারেন, এই ওয়াটারটাই তো এখানে এসে আবার এইখানে এত কষ্ট করে যে অসমোলারিটি তৈরি করছেন সেই অসমোলারিটিটাকে নষ্ট করে দেবে, তাই না? এই যে 1200 কত কষ্ট করে এক্সচেঞ্জারের মাল্টিপ্লায়ারের মাধ্যমে তৈরি করছেন, সেই মাল্টিপ্লায়ারের মেইন আসল সুবিধা বা লাভটাই তো আপনি করতে পারবেন না। সো আরেকটা ঘটনা কি? আরেকটা ঘটনা হচ্ছে, আমরা জানি এই প্রত্যেকটা টিউবুলের পাশে বেশ কিছু পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে। সো আমি একটু ক্যাপিলারিগুলোকে একটু কালো দেখাই, যদিও ক্যাপিলারি দেখানোর কথা উচিত ছিল লাল দিয়ে। এই যে এইখানে ক্যাপিলারি থাকে, এখানে বেশ কিছু পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে। সো এই ক্যাপিলারিগুলার সিস্টেমটা এমন যাতে করে এই ক্যাপিলারিগুলা কখনোই কোনোভাবেই এইখানে যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে সেই গ্রেডিয়েন্টটা না বাইর হয়। অর্থাৎ এই যে দেখি হচ্ছে ক্যাপিলারিটা, দেখেন এইখানে হচ্ছে 1200 মিলি অসমোলার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে আছে, একটু উপরের দিকে 600, 800, 1000, 1200। এখন এই ক্যাপিলারিটা দেখেন একটা স্পেশাল সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি করে দিছে, যে এই ক্যাপিলারিটা ইউ শেপড। অর্থাৎ আমরা যদি রেনাল একটা পিরামিড আঁকি, এই হচ্ছে রেনাল পিরামিড, একটা রেনাল পিরামিড আঁকলাম আমি, একটা রেনাল পিরামিড আঁকলাম। এই রেনাল পিরামিডে লুপ অফ হেনলি কীরকম আছে? এই যে লুপ অফ হেনলি গেল, ঢুকলো, লুপ অফ হেনলি বাইরে বেরিয়ে আসলো, লুপ অফ হেনলি। সো এই ক্যাপিলারিগুলা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে যে এই ক্যাপিলারিগুলা কী হবে, এরা হচ্ছে এইরকম সোজা লুপ অফ হেনলির মতো
লুপোফিনলির চারপাশে এইরকম সোজা হয়ে, কি বললাম, সোজা সোজা হয়ে নিচে নামবে এবং সোজা হয়ে উপরে বেরিয়ে আসবে, সোজা হয়ে উপরে বেরিয়ে আসবে। অর্থাৎ সোজা 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 মানে কি, এই যে সোজা স্ট্রেইট নিচে নামতেছে এবং স্ট্রেইট বাইরে বেরিয়ে আসতেছে। এবং এইখানেও খেয়াল করি, এই ক্যাপিলারিতে ব্লাড ফ্লোয়ের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, আর এই ক্যাপিলারিতে ব্লাড ফ্লোয়ের ডিরেকশন কোন দিকে, উল্টা দিকে। তাহলে এখানে কি হইলো, দুইটা ভিন্ন বিপরীত দিকে ব্লাডের ফ্লো হইতেছে। তো এই কারণে এই জিনিসটাকে বলা হয়েছে কাউন্টার কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এক্সচেঞ্জার। কাউন্টার কারেন্টের সাথে আরেকটা শব্দ কি যোগ করা হয়েছে, এক্সচেঞ্জার। তাহলে কি এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ করবে হচ্ছে সলিউট, এক্সচেঞ্জ করবে হচ্ছে সলিউট। আমরা একটু দেখি, এই যে এই আর্টারিগুলা বা ভ্যাসেলগুলা, আমরা ক্যাপিলারি আর্টারি সবগুলোর একসাথে তো ভ্যাসেল বলতে পারি, ভ্যাসেল ভ্যাসেল। তো তাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কীরকম, সোজা। সোজাকে ল্যাটিন ভাষায় বলা হয় হচ্ছে রেকটাস, রেকটাস। প্রমাণ চাই, আচ্ছা প্রমাণ দিচ্ছি। রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস জিনিসটা কি, আমরা দেখি যে অ্যাবডোমিনের সবগুলা মাসেল, কোয়াড্রাটাস মাসেল বলি বা এক্সটার্নাল অবলিক বলি, ইন্টারনাল অবলিক বলি, এরা সবগুলা অবলিকলি আসতেছে, এরা হচ্ছে তির্যকভাবে আসতেছে। কিন্তু এই রেকটাস অ্যাবডোমিনিসই একটা মাসেল যেটা সোজাসুজি নিচের দিকে নেমে যায়, সোজাসুজি নিচের দিকে নেমে যায়। এই কারণে এটা বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, অর্থাৎ অ্যাবডোমেনের সোজা মাসেলটা, অ্যাবডোমেনের সোজা মাসেলটাই হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। আচ্ছা, তারপরে আরও একটা প্রমাণ দিই। আমরা দেখেছি যে আমাদের ইন্টেস্টাইন একদম পুরাপুরি একদম পেঁচায় পেঁচায়, একদম তেনা পেঁচানোর মতো পেঁচায়, একদম পুরো জায়গাটা পুরো পেঁচায় আছে, পেঁচায় আছে, পেঁচায় আছে, পেঁচায় আছে। ইন্টেস্টাইনটা শেষে গিয়ে শেষ হলো কোথায়, এইখানে এসে এইখানে একটু মোটা হয়ে গেল। এই মোটা জায়গাটাকে আমরা কি বলি, রেকটাম। রেক্ট মানে কি, আমরা দেখি পুরা ইন্টেস্টাইনের তুলনায় এই রেকটামটা সবচেয়ে সোজা, মানে সবচেয়ে খাড়া, একদম এখানে একটু প্যাচ ঘোষ কম। এই কারণে এই ইন্টেস্টাইনের এই পার্টটাকে নাম দেওয়া হয়েছে রেকটাম। তার মানে ঠিক একই রকমভাবে আমাদের এই ভ্যাসেলগুলা সোজাসুজি নিচে নামছে এবং সোজাসুজি উপরে উঠছে। এই কারণেই এই ভ্যাসেলগুলাকে নাম দেওয়া হয়েছে ভাসা রেক্টা, রেক্টা। এই কারণে এই ভ্যাসেলগুলোর নাম দেওয়া হয়েছে ভাসা রেক্টা। সো এই যে আমরা বললাম যে এখন এই ভাসা রেক্টার মধ্যে এক্সচেঞ্জ হবে, কিসের এক্সচেঞ্জ হবে, সলিউট এবং সলভেন্ট। সলিউটের এক্সচেঞ্জ হবে, মেনলি সলিউটের এক্সচেঞ্জ হবে। দেখি এই যে এইখানে একটা লুপোফেনলি আছে, এইখানে নিশ্চয়ই একটা লুপোফেনলি আছে, আমি এখানে দেখাই, এই যে এইখানে নিশ্চয়ই একটা লুপোফেনলি আছে। আমরা দেখছিলাম না লুপোফেনলির চারপাশেই হচ্ছে আমাদের এই যে লুপোফেনলি, এই যে লুপোফেনলি, এবং এর চারপাশে হচ্ছে এই যে ভাসার একটা। সো এইখানে একটা লুপোফেনলি আছে। সো আমরা খেয়াল করছিলাম যে এটা কোত্থেকে আসতেছে, এটা তো ব্লাড, কোত্থেকে আসতেছে, রেনাল কর্টেক্স থেকে। তাইলে এর অসমোলারিটি কত হবে, 300, অবশ্যই 300। সো এখন 300 অসমোলারিটি, এই যে 300 অসমোলারিটি, সে যখন নিচে নামবে, এই ব্লাডটা যখন নিচে নামবে, এই ভাসার একটা দিয়ে নিচে নামবে, নামতে নামতে সে কি করবে, সে এখানে প্রথমে সলভেন্ট, ক্যাপিলারি তো আপনার পারমিয়েবল, ক্যাপিলারি তো সলিউট এবং সলভেন্ট দুইটার জন্যই পারমিয়েবল, তাই না? সো ক্যাপিলারি কিন্তু সলিউট সলভেন্ট দুইটার জন্যই পারমিয়েবল। সো এখানে যেটা দাঁড়াবে, সে যখন এইখানের ব্লাডটা যখন নিচে নামতে থাকবে, নিচে তো অসমোলারিটি বেশি, তাইলে তাকে কি করতে হবে, সে ধীরে ধীরে ওয়াটারটা বাইরে বের করে দিবে, অসমোসিসের কারণে ওয়াটারটাকে বাইরে বের করে দিবে। সো ক্যাপিলারির ভাসার একটা লুমেন থেকে ওয়াটারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে বাইরে ওই যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের মাধ্যমে আপনি যে হাই একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছেন, সেই গ্রেডিয়েন্টের কারণে কি হইলো, সেই গ্রেডিয়েন্টের কারণে ওয়াটারটা বাইরে চলে আসলো। সো ওয়াটারটা বাইরে চলে আসার কারণে লুমেনের ভিতরে ওয়াটার কমে গেল ক্যাপিলারি লুমেনে, এবং এই কারণে ক্যাপিলারি লুমেনে এই যে অসমোলারিটি ধীরে ধীরে বাড়তে থাকলো। সো আমরা দেখি যত সে নিচের দিকে যাবে তার অসমোলারিটি বাড়তে থাকবে। সো এবার যখন সে সর্বোচ্চ অসমোলারিটি 1200-তে পৌঁছায় গেল, এরপর সে ফেরত আসার সময় কি হবে, এখন সে যদি এই 1200 অসমোলারিটি দেখি, একটু খেয়াল করি, এই লুমেনের ভিতরে এই ক্যাপিলারির এই জায়গার মধ্যে কি আছে, 1200 মিলি অসমোলারিটির
1200 মিলি অসমোলারিটি পরিমাণে লিকুইড আছে। এই লিকুইডটা যদি 1200 মিলি অসমোলারিটি লিকুইডটা নিয়ে সে যদি ফেরত চলে আসে, তাহলে এই জায়গায় কি আর সলিউট থাকবে কোনো? এই জায়গার মধ্যে কিন্তু 1200 মিলি অসমোলারিটি কি ক্যাপিলারি লুমেনের ভিতরে প্রচুর পরিমাণে সলিউট আছে, প্রচুর পরিমাণে সলিউট আছে। এই সলিউটটা নিয়ে যদি সে যদি আবার ইয়েতে চলে আসে, রেনাল কর্টেক্সে চলে আসে, কর্টেক্স হয়ে সে যদি আবার আর্কুয়েট ভেইন হয়ে যদি সে রেনাল ভেইন হয়ে ব্লাডে চলে যায়, তাহলে এই জায়গা থেকে রেনাল ইন্টারস্টিশিয়াম থেকে কিন্তু সে প্রচুর পরিমাণে সলিউট বা সোডিয়াম ক্লোরাইডকে সে চুরি করে নিয়ে যাবে ব্লাডে। সো তাহলে কিন্তু আমার রেনাল ইন্টারস্টিশিয়ামের মধ্যে আমার কিন্তু এই সলিউটগুলো আর থাকবে না। সো অর্থাৎ ইন্টারস্টিশিয়াম থেকে যদি সে এই সলিউটটাকে হাই কনসেন্ট্রেশনের সলিউটকে সে নিয়ে যায়, হাই কনসেন্ট্রেশনের সলিউটকে সে আবার ব্লাডে বা কিডনির বাইরে নিয়ে যায়, তাহলে কিন্তু রেনাল ইন্টারস্টিশিয়ামের মধ্যে কখনোই আমার এই 1200 মিলি অসমোলারিটি থাকবে না। এখানে খেয়াল করি দুইটা ঘটনাই ঘটে। প্রথমত হচ্ছে অসমোসিসের কারণে ওয়াটারটা বাইরে বেরিয়ে যাচ্ছে, পাশাপাশি যেহেতু এখানে অনেক বেশি সলিউট, আমরা বলছিলাম কি ক্যাপিলারি সলিউট এবং সলভেন্ট মানে পানি এবং সোডিয়াম ক্লোরাইড দুইটার জন্যই পারমিয়েবল। সেই কারণে সলভেন্ট অর্থাৎ পানি যেরকম অসমোসিসের কারণে বেরিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে ডিফিউশনের কারণে সলিউট এর ভিতরে ঢুকতেছে। সো দুইটার সম্মিলিত প্রভাবের কারণে সলিউট ঢুকতেছে, সোডিয়াম ক্লোরাইড ঢুকতেছে ভিতরে, পানি বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি ভিতরে হাই কনসেন্ট্রেশন তৈরি হবে। এই হাই কনসেন্ট্রেশনটা যদি সে ব্লাডে নিয়ে যায়, তাইলে তো এই যে এখানে যে সেই সলিউটগুলো এখানে ঢুকাইলো, সেই সলিউটগুলো আর থাকতেছে না, তাইলে তো ইন্টারস্টিশিয়ামের মধ্যে আমার হাই কনসেন্ট্রেশনটা থাকবে না। সো আবার ইন্টারস্টিশিয়ামের মধ্যে একটা হাই কনসেন্ট্রেশন বজায় রাখতে হবে। সো এই কারণে যেটা হবে যে এই যে সলিউটটা যে সে ক্যাপিলারির ভিতরে ঢুকলো, এই সলিউটটাকে কোনোভাবেই ব্লাড রেনাল কর্টেক্সে আবার ফেরত দিতে যাওয়া যাবে না। তখন কি হবে, এই যে অ্যাসেন্ডিং পার্টে যেই পার্ট দিয়ে সে ফেরত আসবে, অর্থাৎ এই পার্টটাতে, এই যে একটু দেখায় এই পার্টটাতে কি হবে, সলিউটটা আবার বাইরে চলে আসবে। আমরা দেখছিলাম কি ডিসেন্ডিং পার্টে, এই ভাসার একটা ডিসেন্ডিং পার্টে সলিউটটা ভিতরে ঢুকছিল, ভেসেলের ভিতরে ঢুকছিল, কিন্তু অ্যাসেন্ডিং পার্টে কী হবে, ঘটনা উল্টা ঘটবে। অ্যাসেন্ডিং পার্টে সলিউটটা বাইরে চলে যাবে, সলিউটটা ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে চলে আসবে। ঠিক একইভাবে কি হবে, ওয়াটারটা কোথায় যাবে, ওয়াটারটা চলে যাবে হচ্ছে লুমেনে, ওয়াটার চলে যাবে লুমেনে। তাহলে এইখানে একটু আগে আমরা বলছিলাম যে গ্লোমেরুলাসের ভিতরে যে লুমেন বা রেনাল টিউবিউলের লুমেনে অনেক ওয়াটার ছিল। যেই ওয়াটারটা বের করে দিছে হচ্ছে আমাদের বিখ্যাত এই মেডুলারি কালেক্টিং ডাক্টে এডিএইচের প্রভাবে ইউরিন থেকে ওয়াটারটা ইন্টারস্টিশিয়ামে ফেরত আসছে। সো এই ইন্টারস্টিশিয়ামে যে ওয়াটারটা ফেরত আসছে, এই সাথে কিছু এই ওয়াটারটা আবার ভেসেল দিয়ে ব্লাডে ফেরত চলে যাবে। এই ওয়াটারটাই কি করবে, এইখানে যে ওয়াটারটা আসতেছিল সেই ওয়াটারটা এই ভাসারেক্টার অ্যাসেন্ডিং পার্টে আবার ভাসারেক্টার ভিতরে ঢুকে যাবে এবং আলটিমেটলি কী দাঁড়াবে, ভাসারেক্টার অ্যাসেন্ডিং পার্টের ভিতরে ওয়াটার ঢুকে যাবে এবং ওয়াটারটা রিঅ্যাবজর্ব হবে। তারপরেও আমরা খেয়াল করি ভাসারেক্টার যখন ঢুকছিল, তখন সে ঢুকছিল হচ্ছে 300 মিলি অসমোল নিয়ে, কিন্তু সে বাইরে হয়েছে 350 মিলি অসমোল নিয়ে। অর্থাৎ আমি কি কথাটা তাহলে ভুল বললাম? আমরা কি বলছিলাম যে এইখানে কি আছে, এই যে এইখানে মেডুলারি কালেক্টিং ডাক্ট ধরলাম, এখানে কি আছে আমার মেডুলারি কালেক্টিং ডাক্ট। এই মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটারটা চলে আসলো, এই ওয়াটারটাকে সে কিন্তু ভিতরে ঢুকাইছে, এক্সট্রা কিছু ওয়াটারকে সে ভিতরে ঢুকাইছে। তারপরেও কেন তাহলে 350 মিলি অসমোল নিয়ে তাকে ফেরত যেতে হচ্ছে? তার তো তাহলে 250 মিলি হওয়ার কথা ছিল না? যে সে যেহেতু রেনাল টিউবিউল বা মেডুলারি কালেক্টিং টিউবিউল থেকে এক্সট্রা ওয়াটারটাকে ভিতরে নিয়ে যাচ্ছে, তারপরেও তার কেন 350 হচ্ছে? তাকে তো আরেকটু কম অসমোলারিটি হওয়ার কথা না, হয় না। কারণ কি? কারণ আমরা দেখি এই যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারে এই যে আমরা বললাম, এই যে এতবার করে যে রেনাল টিউবিউলের লুমেন থেকে, মানে হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি থেকে জোর করে এনার্জি খরচ করে এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি থেকে আমি সোডিয়াম ক্লোরাইডকে ইন্টারস্টিশিয়ামে বের করে আসছি,
এই সোডিয়াম ক্লোরাইডের গন্তব্য কোথায়? যে এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমি শক্তি খরচ করে আমার গ্লোমেরুলার ফিল্ট্রেটে এই সোডিয়াম ক্লোরাইডটা ছিল, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেটে এই সোডিয়াম ক্লোরাইডটা ছিল, এই সোডিয়াম ক্লোরাইডটা এখানে আসলো 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 এই জায়গায় এসে আমি তাকে জোর করে রেনাল টিউবিউল থেকে ইন্টারস্টিশিয়ামে ফেরত পাঠালাম, তাহলে তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটার এখন গন্তব্য কোথায়? এই সোডিয়াম ক্লোরাইডটারও গন্তব্য হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডটাও এখন এই যে এই সলিউটটাও আলটিমেটলি এখানে ঢুকে যাবে, অর্থাৎ এখানে একটা নিট সলিউট গেইন হয়। এই যে সলিউটটা আমি এইখান থেকে পাইছি, এই সলিউটটা এইখানে চলে যায়, এই সলিউটটা ঢোকার সময় ভিতরে ঢুকে পড়ে। তার মানে যেটা দাঁড়ালো, একটা এক্সট্রা নেট একটা সলিউটও কিন্তু গেইন হয়। সো আমার মেইন কনসার্ন এটা না, মেইন কনসার্ন হচ্ছে যে এটাকে আমরা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার কেন বললাম। এক্সচেঞ্জার বলতেছি এই কারণে, দেখি যে ব্লাড যখন রেনাল ভাসার একটা দিয়ে মেডুলার ভিতরের দিকে যাচ্ছিল, তখন কি হয়েছে, সলিউট এর ভিতরে ঢুকছিল এবং সলভেন্ট বেরিয়ে গেছিল। আবার যখন ব্লাড ফেরত আসতেছিল তখন কি হয়েছিল, সলিউট বাইরে চলে আসছে এবং সলভেন্ট অর্থাৎ ওয়াটার লুমেনের ভিতরে ঢুকে গেছে। তাহলে এই যে এই প্রসেসটা কাউন্টার কারেন্ট হইতেছে, অর্থাৎ দুইটা উল্টা ডিরেকশনে হইতেছে এবং সলিউট এবং সলভেন্টের দুইটা ভিন্ন দিকে এক্সচেঞ্জ হইতেছে। এই এক্সচেঞ্জ হওয়ার কারণে কিন্তু এইখানে যদি সলিউট এই সেকেন্ড পার্টটা যদি না ঘটতো, এইখানে যে সেকেন্ড পার্টটা যদি না ঘটতো, তাহলে কি হইতো, এই 1200 মিলি অসমোলটা নিয়ে চলে যাইতো কোথায়, ব্লাডে। তখন কি হইতো, এই ইন্টারস্টিশিয়ামের মধ্যে এই হাই অসমোলারিটিটা আর মেনটেন করে রাখা সম্ভব হইতো না। সো এই কারণেই আমরা বলতেছি যে এই যে সেকেন্ড পার্টটা, বিশেষ করে এই সেকেন্ড পার্টটা, অর্থাৎ হচ্ছে ভাসারেকটা যখন উপরের দিকে ওঠে তখন যে সে কিছু সলিউটকে সে বাইরে ফেলে যায়, অর্থাৎ ইন্টারস্টিশিয়ামে ফেলে যায়, এবং কিছু ওয়াটারকে আবার তার ভ্যাসেলের ভিতরে ঢুকায় ফেলায়, এই পুরা প্রসেসটাকেই আমরা বলতেছি হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এবং যেহেতু ওয়াটারটাকে ভ্যাসেলের ভিতরে ঢুকাচ্ছে এবং কিছু সলিউটকে বাইরে ফেরত আটাচ্ছে, এবং এই কারণেই কিন্তু আমার এই রেনাল ইন্টারস্টিশিয়ামে একটা হাই অসমোলারিটি বজায় থাকতেছে। এবং এই কারণটাই হচ্ছে ওই যে আপনি সেই সকাল 12টা বাজে একটা হাই অসমোলারিটি তৈরি করছেন, সেই হাই অসমোলারিটিটা সন্ধ্যা 6টা পর্যন্ত বজায় আছে। কেন বজায় আছে? কারণ হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়ামের যে সলিউটটা আছে, সেই ইন্টারস্টিশিয়ামে থেকে যাচ্ছে। ইন্টারস্টিশিয়ামে যে সলিউট, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারের মাধ্যমে যে সলিউটটা বাইরে বের করছিলেন, সেই সলিউটের ম্যাক্সিমামটাই আমার ইন্টারস্টিশিয়ামেই থেকে যাচ্ছে। সো এই কারণেই হচ্ছে ইন্টারস্টিশিয়ামে হাই অসমোলারিটি বজায় থাকতেছে। সো এইখানে একটা জিনিস নিয়ে পড়তে গেলে খুবই কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে এই লাইনগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন দ্য ভাসারেক্টা ক্যারি অ্যাওয়ে অনলি অ্যাজ মাচ অ্যাজ সলিউট অ্যান্ড ওয়াটার অ্যাজ অ্যাবজর্বড ফ্রম মেডুলারি টিউবিউলস অ্যান্ড দ্য হাই কনসেন্ট্রেশন অফ সলিউট ইস্টাবলিশড বাই কাউন্টার কারেন্ট মেকানিজম ইজ প্রিজার্ভড। অর্থাৎ আমরা যেটা বলতেছি, এই লাইনে যেটা বোঝানোর চেষ্টা করছে, আপনি হয়তো দেখে মনে হইতে পারে 350 মিলি অসমোল, 50 মিলি অসমোল তো তাও বাইরে গেছে, তাই না? যে ডিসেন্ডিংয়ের তুলনায় অ্যাসেন্ডিংয়ে তো তাও 50 মিলি অসমোল বাইরে গেছে। তো এই 50 মিলি অসমোল কিন্তু এই রেনাল ইন্টারস্টিশিয়ামের মিলি অসমোল না, এই রেনাল ইন্টারস্টিশিয়ামের গেইন না। এই 50 মিলি অসমোল হচ্ছে রেনাল টিউবিউলে যে নিট সলিউট গেইন হইতেছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু নিট মানে কি, মোট যোগ বিয়োগ করার পরে যা থাকতেছে। কারণ কি, এদের সোর্সটা কি? এদের সোর্সটা তো হচ্ছে আমাদের এই গ্লোমেরুলাস। আপনি যে ধরেন 12টা বাজে যে গ্লোমেরুলাস 300 মিলি অসমোল পাঠাইতেছিল, সেই 300 মিলি অসমোলও তো আমি এখানে করতেছি না, সব তো আর বাইরে বের করে দিতেছি না। এর মধ্যে তো কিছু মিলি অসমোল তো আবার ফেরত আসতেছে ব্লাডে এক্সট্রা, সেই নেট গেনটাই হইতেছে আমার এই 50 মিলি অসমোল। সো আশা করি এখন এই বিষয়টা ক্লিয়ার। এখানে আরও একটা সুন্দর কথা বলছে যে ইউ শেপড স্ট্রাকচার অফ দ্য ভেসেল মিনিমাইজ দ্য লস অফ সলিউট ফ্রম ইন্টারস্টিশিয়াম বাট ডাজ নট প্রিভেন্ট বাক ফ্লো
of fluid and solute into the blood through usual colloid osmotic and hydrostatic pressure and favor reabsorption of these capillaries. সো এবার যদি আমরা এই জিনিসটা গাইটন থেকে একবার রিডিং পড়ি, জাস্ট একবার রিডিং পড়ি, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সো আমি বলছিলাম যে হাই অসমোলারিটি তৈরি করার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এই কাউন্টার কারেন্ট মেকানিজম, আর একটা হচ্ছে ইউরিয়া সাইকেল। সো ইউরিয়া সাইকেল নিয়ে কিন্তু আজকে আমরা কোনো কথাই বলি নাই। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ইউরিয়া সাইকেল নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আমরা ইউরিয়া সাইকেল নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মোবারক, আসসালামু আলাইকুম।